আমরা শুরু করছি আজকের আসর। শুভ সন্ধ্যা। আজকের আসরে দুটো অনুগল্প এবং দুটো ছোট গল্প পাঠ করা হবে। যারা নিয়মিত থাকেন তারা জানেন গল্পকারেরা তাদের গল্প পড়েন না, পড়েন অন্য আরেকজন। তিনি জানেন না কার গল্প পড়ছেন এবং আলোচকেরাও আলোচনার সময় জানছেন না তিনি কার গল্প আলোচনা করছেন। অর্থাৎ গল্পের নিরপেক্ষ আলোচনার জন্য এই ব্যবস্থা। সব রকম আলোচনা শেষে গল্পকারেরা আত্মপ্রকাশ করবেন, তাদের সঙ্গে কথা হবে তখন। শুরুতে কিছু কথা, বিনীত অনুরোধ যারা গল্প পাঠ করবেন তাদের কাছে, গল্প পাঠ যেন প্রাণবন্ত হয় এবং গল্পের প্রতিটি শব্দ যেন সঠিকভাবে শ্রোতাদের কাছে পৌঁছয়। আলোচকদের কাছে অনুরোধ, আপনার আলোচনা খুব বেশি হলে 4-5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখলে ভালো হয়। সবশেষে অনুরোধ, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি কানেক্টেড হচ্ছেন না তো এখনো বোধহয়। না না, ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলেই এখানে আপনার নোটিফিকেশন চলে আসবে। লিঙ্ক যেটা রয়েছে, লিঙ্কটা রয়েছে, লিঙ্কে ক্লিক করুন। গল্পকারদের কাছে অনুরোধ, নিরপেক্ষ এই আলোচনায় ভালো মন্দ সব কিছুই মিশে থাকবে। আশা করি আপনারা পজিটিভ অর্থেই সেই আলোচনা গ্রহণ করবেন। শেষ অনুরোধ, আপনাদের সকলকে একটি প্রশ্ন করা হবে সবশেষে, তার উত্তর 2-3 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখলে ভালো হয়। আজকের অনুষ্ঠান 3টি পর্বে। প্রথম পর্বে 2টো অনুগল্প পাঠ এবং তার আলোচনা। এই পর্বের সঞ্চালনায় থাকবেন গল্পকার শুভশ্রী সাহা। দ্বিতীয় পর্বে 2টো ছোট গল্প পাঠ এবং তার আলোচনা। এই পর্বের সঞ্চালনায় থাকছেন গল্পকার শুভাশিস ঘোষ। সবশেষে গল্পকারদের সঙ্গে কথাবার্তা বলবো আমি, তপন রায়চৌধুরী। দুজন সঞ্চালককে অনুরোধ করব, ঘোষিত আলোচকেরা ছাড়া আসরে উপস্থিত শ্রোতাদের যে কোনো গল্পের আলোচনার সুযোগ করে দেবেন। সবশেষে তাদের সঞ্চালনার পর্বে তারা সামগ্রিকভাবে গল্প দুটির আলোচনা করবেন, সামান্য কম বেশি 4-5 মিনিটের মধ্যে। আমি এবার শুভশ্রী সাহাকে অনুরোধ করব সঞ্চালনার জন্য। শুভশ্রী সাহা। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। একটু আগেই তপনদা বিস্তারিত জানিয়েছেন আমাদের ফোন গল্পের যেমনটি নিয়ম চলে সেই হিসেবেই উনি বলে দিয়েছেন। তো আমি সরাসরি অনুগল্পের মূল পর্বে চলে আসছি। প্রথম গল্পটি পাঠ করবেন সমীরণ সরকার এবং আলোচক হিসেবে থাকবেন শ্রীমতী মল্লিকা ব্যানার্জি। আমি শখ গল্পটি পাঠ করবার জন্য সমীরণ সরকারকে আহ্বান করছি। সমীরণ বাবু, আপনি শুরু করুন। নমস্কার, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? নমস্কার। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আজকে আসলে প্রথমেই আমি এই ফোন গল্পের আসরের প্রাণ পুরুষ তপন বাবুকে এবং আসরে উপস্থিত সবাইকে সান্ধ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শখ। নিজের একটা গাড়ির শখ মনের ভেতরে বহু দিন ধরে লালন করে চলেছেন বলরাম বিশ্বাস। ছোট থেকে দাদুকে দেখেছেন অন্যের গাড়ি চালাতে। একটু বড় হওয়ার পর ভেবেছিলেন দাদুর কাছে গাড়ি চালানো শিখে নেবেন, কিন্তু তার আগে দাদুর জীবনের গাড়িটাই বন্ধ হয়ে গেল। পড়াশোনার পাঠ চুকিয়ে ভালো একটা চাকরি পেয়েছিলেন ঠিকই, তবে সংসারের প্রয়োজন মেটানোর পর গাড়ির স্বপ্ন দেখাটা বিলাসিতা বলেই মনে হয়েছে। তাই
শখটাও আর পূরণ করা সম্ভব হয়নি বলরাম বাবুর। অফিস যাতায়াতের পথে গাড়ির শোরুম দেখলেই দাঁড়িয়ে পড়তেন, দাম জিজ্ঞাসা করে মনে মনে অঙ্ক কষতেন। এমনকি ড্রাইভিং শেখার জন্য ভর্তিও হয়েছিলেন, কিন্তু সেটাও শেখা হয়ে ওঠেনি। বরং টাকাগুলো জলে গেছে বলে গিন্নির কাছে চারটি কথাও শুনতে হয়েছে বলরাম বিশ্বাসকে। কিন্তু স্বপ্নটা সত্যি হলো একদিন। চাকরির মেয়াদ শেষ হওয়ার বেশ কিছুদিন আগেই তার একটা গাড়ি হলো, একদম নিজের গাড়ি। আধুনিক প্রযুক্তি সম্পন্ন গাড়িটা তিনি নিজেই চালাতে পারেন। ড্রাইভিং জানেন না বলে কিন্তু কোনো অসুবিধা হয়নি। তবে একটাই গাড়িটা 4 চাকা চাকা। প্রথম প্রথম ওর গাড়িটা একটু ঠেলে দিতে হতো, কিন্তু যত দিন গেছে ততই পাকাপোক্ত হয়ে উঠেছেন বলরাম বিশ্বাস। এখন সারাদিনের মধ্যে বেশিরভাগ সময়টা তার গাড়িতে চড়েই কেটে যায়। চাকরি থেকে অবসর নেওয়ার আগে দিন কয়েক অফিসেও গিয়েছিলেন ওটা নিয়েই। বলরাম বিশ্বাসের এখন অনেকটা সময় কাটে নতুন গাড়িটাতে চেপে, তার নিজস্ব হুইল চেয়ারে। নমস্কার। ধন্যবাদ জানাই শ্রীযুক্ত সমীরণ সরকারকে, এবং এখন আলোচনা করবেন গল্পটি নিয়ে শ্রীমতী মল্লিকা ব্যানার্জি। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই শুনতে পাচ্ছেন তো? আমার গলা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। শখ অনুগল্পটি এক্ষুনি আমরা শুনলাম। আমার মতে ভারী সুন্দর, সার্থক অনুগল্প। স্বল্প পরিসরে পরিমিত শব্দ চয়নের মধ্যে দিয়ে লেখক এক শিশুর ছোট্টবেলার স্বাদ, যৌবনের মনের কোণে গোপনে লালিত শখ কিভাবে প্রৌঢ় বয়সে এসে পূর্ণ হলো, সুন্দরভাবে সেই ছবিটা তুলে ধরেছেন। সবচেয়ে ভালো লেগেছে যখন পাঠক ভাবছেন এই গল্পটা চিরাচরিত স্বপ্ন পূরণের গল্প, ঠিক সে সময় শেষের দিকে মোচড় পাঠককে চমকে দিল, হয়তোবা কাঁদিয়েও দিল। শুধু তাই নয়, পাঠক শেষে এসে খানিক দ্বিধা নিয়ে ভাবতে বাধ্য হয়, সত্যি কি তবে আমরা যাহা চাই সব ভুল করেই চাই, নাকি বলরাম বাবু এই বয়সে এসেও যেভাবেই গাড়ি চালান আর যে গাড়িই চালান না কেন তাতেই তিনি ভীষণ খুশি। আসল সব মনের কোণে সযত্নে লালিত স্বপ্ন পূরণ হলো বলে। আসলে ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, স্বপ্নের সেই 4 চাকার গাড়ির বদলে পেলেন একটা 2 চাকার গাড়ি। এককালে যেটা ছিল তার স্বপ্ন, বিলাসিতা, সেটাই হয়ে দাঁড়ালো নিত্য প্রয়োজনের বাধ্যবাধকতা। অনুগল্প যখন ভাবায় পাঠককে, তখনই কিন্তু তার আসল সার্থকতা। সেই হিসেবে গল্পটা পাঠকের প্রত্যাশা পূরণ করেছে বলেই আমার মনে হলো। এই চমকে লেখক প্রায় ছোট গল্পের জাদুকর আমেরিকান লেখক ও হেনরির কাছে পৌঁছে গেছেন আমার মতে। হুইল চেয়ার শব্দটা হয়তো ব্যবহার না করলেও চলতো, কারণ ততক্ষণে পাঠক বোধহয় খানিকটা বুঝেই গেছেন। এই একমাত্র এই শব্দটা নিয়েই আমার একটু আপত্তি থাকলেও আছে, বাকি আমার সব গল্পটি খুবই সার্থক বলে মনে হয়েছে। আমি আমার বক্তব্য শেষ করছি, অন্য কেউ যদি এটা নিয়ে আলোচনা করেন তো ঠিক আছে। নমস্কার। আন্তরিক ধন্যবাদ জানাই শ্রীমতী মল্লিকা ব্যানার্জিকে। এই গল্পটি নিয়ে যদি কেউ কিছু বলতে চান তাহলে তিনি বলতে পারেন, তবে অনুরোধ একটু সংক্ষিপ্তভাবে বললেই ভালো হয়। কেউ কিছু বললে একটু বলতে পারেন। কারুর কিছু বলার নেই? যদি কারুর কিছু না বলার থাকে তাহলে আমি পরের গল্পটিতে ফিরছি। পরের গল্প সারপ্রাইজ। পাঠ করবেন সুব্রত দেব এবং আলোচক অলোক মুখোপাধ্যায়। আমি সুব্রত দেবকে অনুরোধ করব গল্পটি পাঠ করবার জন্য। গল্পটির নাম সারপ্রাইজ। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। গল্পের নাম
সারপ্রাইজ। বলি, শুনছো? সৌম্য ঠাকুরপো ফোন করেছিল। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে সোফাতে বসে একটা জার্নালের পাতা উল্টাচ্ছিল রজত। শুভা কিচেনে দাঁড়িয়ে চা বানাতে বানাতে বলল, কেন, কিছু দরকার? রজত জানতে চায়। দরকার কিছু না, বলছিল তোমাকে একটা সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ? তুমি জানতে চাওনি? জানলে কি আর সারপ্রাইজ থাকে? আমাকে অবশ্য একটা আভাস দিয়েছেন, তবে তোমাকে তা বলা যাবে না। সৌম্য রজতের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। সেই হিসাবে এ বাড়িতে ওর অবাধ যাতায়াত। শুভার সঙ্গেও ওর সম্পর্ক বেশ সহজ। হঠাৎ কি সারপ্রাইজ দেবে সৌম্য? এই দীর্ঘ জীবনে কত অযাচিত সারপ্রাইজ তো পেল। দিন দশেক পর এক শুক্রবার অফিস বের হওয়ার সময় শুভা বলল, আজ একটু তাড়াতাড়ি ফিরো। কেন? জানতে চাইলে বলল, কয়েকজন অতিথি আসবে বাড়িতে, তোমার আমার কিছু বন্ধু, এলেই দেখতে পাবে। এটাই আজ সারপ্রাইজ। সন্ধ্যের মুখে বাড়ি ফিরল রজত। এসেই অবাক, সৌম্য তার আর শুভার বিয়ের সিলভার জুবিলি পালন করছে। ইলাহি ব্যবস্থা। নিমন্ত্রিত বন্ধুরা একে একে আসছে। তাহলে এটাই সৌম্য শুভার সারপ্রাইজ। ইচ্ছে না থাকলেও ধুমধাম করে বিয়ের রজত জয়ন্তী উদযাপন হলো। আর একবার মালা বদল হলো, গ্রুপ ছবি তোলা, নাচ গান, খাওয়া দাওয়া সবই হলো। সৌম্যর উৎসাহই বেশি। একসময় অতিথি বন্ধুরা একে একে বিদায় নিতে সৌম্য সোফাতে গা এলিয়ে দিয়ে বলল, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। আরে রজত, হুইস্কি টুইস্কি কিছু আছে? রজত শুভার দিকে তাকালো। শুভা ভিতরের ঘরের আলমারি দেখে সে বলে, নেই। তারপর সৌম্যর দিকে তাকিয়ে বলল, ঠাকুরপুর ইচ্ছে হয়েছে, উনি আমাদের জন্য এত কিছু করলেন। তুমি যাও না, মোড়ের ওপাশের দোকান এখনো খোলা পাবে। অগত্যা রজতকে উঠতে হলো। দরজা ঠেলে বেরিয়ে গেল। সৌম্যকে হুইস্কি খাওয়াতে হবে। বাইরে বেরিয়ে পকেটে হাত ঢোকাতেই রজত বুঝতে পারল পার্স সঙ্গে আনেনি। পার্সেই টাকা ও কার্ড ছিল। ফিরে আসতে বাধ্য হলো। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই তার চক্ষু স্থির। সৌম্য শুভা আলিঙ্গনবদ্ধ হয়ে পরস্পরকে কিস করছে। তীব্র আবেগে তারা বুঝতেই পারল না রজত তার সারপ্রাইজটা পেয়ে গেছে। নমস্কার। ধন্যবাদ জানাই সুব্রত বাবুকে। এবার এই গল্পটি নিয়ে আলোচনা করবেন শ্রীযুক্ত অলোক মুখোপাধ্যায়। শুভ সন্ধ্যা। কোন গল্পের আসলে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সারপ্রাইজ গল্পটি আমরা শুনলাম। সুন্দর পাঠ করার জন্য সুব্রত দেবকে অনেক ধন্যবাদ। তপনদা গল্পটি আমাকে আগে পাঠিয়েছেন, স্বভাবতই গল্পটি আমি পাঠ করার সুযোগ হয়েছে এবং পাঠকের দৃষ্টিতে আমি গল্পটা নিয়ে আলোচনা করব। গল্পের তিনটি চরিত্র, রজত ও শুভার স্বামী স্ত্রী এবং সৌম্য ও রজতের ঘনিষ্ঠ বন্ধু। স্বামী স্ত্রীর সংসারে সৌম্যর অবাধ যাতায়াত। সৌম্য রজতকে কোনো সারপ্রাইজ দিতে চায়, সেটা গল্পের শুরুতে আমরা জেনেছি। গল্প সূত্রে আরো জেনেছি দীর্ঘ জীবনে রজত অযাচিত সারপ্রাইজ অনেক পেয়েছে। তাই সৌম্য নতুন করে কি সারপ্রাইজ দেবে সেটা নিয়ে রজতের বিশেষ মাথা ব্যথা নেই। এরপর দেখলাম বিশেষ কোনো একদিন অফিস যাওয়ার সময় শুভা রজতকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরতে বলে। কারণ জানতে চাইলে শুভা বলে, সন্ধ্যায় কয়েকজন অতিথি ও বন্ধু আমন্ত্রিত এবং কেন আমন্ত্রিত সেটা রজত বাড়ি ফিরলেই বুঝতে পারবে এবং সেটাই রজতের জন্য সারপ্রাইজ।
যথারীতি সেদিন সন্ধ্যের আগেই রজত বাড়ি ফিরে আসে এবং অবাক হয় জেনেও দেখে যে তাদের বিয়ের রজত জয়ন্তী উপলক্ষে দেদার আয়োজন করেছে সৌম্য ও শুভা। এবং তখনই রজতের ধারণা হয় যে এটাই তাহলে সৌম্য ও শুভার তরফ থেকে সারপ্রাইজ। এই পর্যন্ত গল্পটা পড়ার পর আমি রজত ও শুভার দাম্পত্য জীবনের রসায়ন খোঁজার চেষ্টা করি আমার মতো করে। প্রথমে আমার মধ্যে প্রশ্ন বা ভাবনার উদয় হলো যে রজত ও শুভার বৈবাহিক জীবনে কোনো ফাঁক অথবা শূন্যতা নেই তো? কারণ জীবনের বিশেষ কিছু দিন, যেমন পরস্পরের জন্মদিন, বিয়ের তারিখ, এগুলো মনে রাখা অথবা মনে থাকাই তো দাম্পত্য জীবনের স্বাভাবিকতা। অথচ সেদিন অফিস বেরোনোর সময় শুভার টুকরো টুকরো কথাগুলো শুনে রজতের একবারের জন্য মনে অথবা মাথায় আসে না সেদিন তাদের বিয়ের তারিখ। এবং দিনটি আরো বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ উভয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হবার 25তম বার্ষিকী। ঠিক এখানেই আবার পাঠক হিসেবে আমার মনে হয়েছে রজত ও শুভার দাম্পত্য জীবনে কিছু না পাওয়ার যন্ত্রণা অবশ্যই আছে। এরপর যথারীতি এসেছে শুভার এবং রজতের বিবাহের 25তম বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের খণ্ডচিত্র, যেখানে সৌম্য খুবই উৎসাহী এবং সৌম্য ও শুভার পরিকল্পনা মাফিক সব আয়োজন সুসম্পন্ন হয় এবং ইচ্ছে না থাকলেও রজত সবকিছুতেই সাথ দেয়। এবার আসা যাক গল্পের শেষ দিকে। বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান শেষে সবাই চলে গেলে সৌম্য ক্লান্ত হয়ে সোফায় বসে রজতকে বলে ঘরে হুইস্কি আছে কিনা। শুভা উঠে গিয়ে আলমারি খুলে দেখে এসে জানায় হুইস্কি নেই। এখানে আমরা ধরে নিতেই পারি যে ওদের বাড়িতে মদ্যপানের চল আছে এবং সেখানে সৌম্যর থাকাটাও অস্বাভাবিক নয়। সেদিনের সমস্ত আয়োজনের ব্যবস্থাপক সৌম্য, তাই সৌম্যর হুইস্কি পানের ইচ্ছে পূরণের দায় রজতের উপর বর্তায়, সেটা শুভা আবদারের সুরেই বলে। পাড়ার মোড়ের দোকান থেকে হুইস্কি কিনতে রজত বেরিয়ে যায়, কিন্তু সঙ্গে মানি পার্স নিতে ভুলে যায় এবং ফিরে আসে। তারপর ঘরে ঢুকতেই সৌম্য শুভাকে আলিঙ্গনবদ্ধ চুম্বনরত অবস্থায় দেখে রজতের চক্ষু স্থির। মোটামুটি এই হচ্ছে গল্প এবং গল্পটা এখানেই শেষ হলে আমার মতে ভালো হতো। ওই যে শেষ লাইন, তীব্র আবেগে তারা, অর্থাৎ সৌম্য ও শুভা বুঝতেই পারলো না রজত তার সারপ্রাইজটা পেয়ে গেছে। গল্পের এই শেষ বাক্যটি আমার মনে হয় অপ্রয়োজনীয়, কারণ আমার ধারণা গল্পের শিরোনাম সারপ্রাইজ সেটা প্রতিপন্ন করার জন্যই গল্পকার এই বাক্যটি যোগ করেছেন। এবার গল্প নিয়ে সামগ্রিক আমার প্রতিক্রিয়া জানাচ্ছি। আমার মনে হয়েছে দুটি পুরুষ এবং এক নারীকে অবলম্বন করে এটি চেনা ছকের সাদামাটা একটি গল্প। শুরুতে সৌম্য ও শুভার সহজ সম্পর্কের কথা উল্লেখ থাকলেও শেষে দেখা গেল গল্পকার বর্ণিত ঠাকুরপো বৌদির সেই সম্পর্কটা নিছকই একটা আড়াল মাত্র। এর বাইরে গল্পের কোথাও এমন কিছু নেই যাতে পাঠক তৃপ্ত হতে পারেন। গল্পে দু একটি ভুল বানান আমার চোখে পড়েছে। অতিশয়োক্তি বলে মনে হতে পারে, তবুও বলি এখন তো পুঁজি নিয়ন্ত্রিত সমাজ এবং সেই সমাজেই আমাদের অবস্থান, যেখানে ব্যক্তি অথবা বস্তু সবই কিন্তু পণ্য বা প্রোডাক্ট। সেই নিরিখে গল্পকারের লেখা গল্পও কিন্তু প্রোডাক্ট। এবার সেই গল্প পড়তে গিয়ে মস্তিষ্ক বা ব্রেনের যে ইনভেস্টমেন্ট, তার সামান্য কিছু রিটার্ন তো পাঠকের অবশ্যই প্রাপ্য, তাই না? আর পাঠকের মন জয় করতে পারলে তবেই তো লেখা সার্থক। একটু বেশি বলে ফেললাম হয়তো। গল্পকার এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ। আমাকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য তপনদাকে আন্তরিক কৃতজ্ঞতা। আন্তরিক ধন্যবাদ জানাই অলোকদাকে। অতি সুন্দর আলোচনা। এরপরে আর উনি অনেক ভেঙে ভেঙে পুরোটাই আলোচনা করেছেন। খুব সুন্দর আলোচনা করেছেন এর আগের গল্পটিও, মল্লিকা ব্যানার্জি। তো এই গল্পকে দুটিকে নিয়ে আবার বলি, বা সারপ্রাইজকে নিয়ে যদি কারোর কিছু বলার থাকে অনুগ্রহ করে একটু এগিয়ে আসুন, বলুন। সময় সংক্ষিপ্ত, তাই একটু তাড়াতাড়ি করতে বলবো। আচ্ছা, সারপ্রাইজ নিয়ে আমি একটা কথা বলতে চাই। নীলাঞ্জন চট্টোপাধ্যায়। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। বলছি যে আমার গল্পকারের কাছে একটাই প্রশ্ন, খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন। সেটা হচ্ছে, রজত যখন
হুইস্কি কিনতে বাইরে গেল এবং তারা যখন সৌম্য এবং শুভা যখন পরস্পরের আলিঙ্গনে লিপ্ত হলো, তখন কি শুভার একবারও মনে হয়নি ঘরের দরজাটা, বাড়ির দরজাটা বন্ধ করে দেওয়ার কথা? তাহলে তো রজত অত সহজে ঢুকতে পারতো না। এখানে কি একটা ফাঁক রয়ে গেল না? এইটুকুই আমার প্রশ্ন। আমি একটু আমার মনে হয় গল্পের আপনার প্রশ্নের উত্তর যখন লেখক বা লেখিকা আমাদের সামনে আসবেন, তিনি হয়তো দেবার চেষ্টা করবেন। তো আর যদি কারোর কিছু প্রশ্ন থাকে একটু এগিয়ে এসে বলুন। আবারও বলি, সময় সংক্ষিপ্ত, তাই একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। আমি একটু অনু আলোচনা করতে চাই। হ্যালো, গল্প সংশ্লিষ্ট হলে নিশ্চয়ই বলুন। গল্প সংশ্লিষ্ট তো অবশ্যই। গল্পটি শুনলাম, তাহলে বলুন। গল্পটি শুনলাম এবং অলোকবাবু খুব ভালো সমালোচনা করলেন। এটা নিছকই একটা গল্প হয়েছে, আর অন্য কিছু নয়। এটুকুই আমার বক্তব্য। আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, আমি একটু বলতে চাই আর কি, সামান্য। বলুন। সেটা হচ্ছে, আমরা আগের যে গল্পটি শুনলাম না, আমি যে এই গল্প আলোচনা শেষে বললাম যে গল্প পাঠের পরে পাঠকের একটা রিটার্ন, মানে ব্রেইনের ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু আমরা আগের গল্প শখ গল্পতে দারুণ ভাবে পেয়েছি। মানে চমক, যেটা রীতিমতো ভাবিয়েছে আমাকে। এটুকুই। ধন্যবাদ। আমি ছোট করে একটু বলছি। হ্যালো, একটু নামটা বলবেন? হ্যাঁ, আমার নাম গৌর বৈরাগী। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, আমি ছোট করে আসলে দেখা যাচ্ছে না। যারা মদ খায়, হ্যাঁ বলুন, যারা মদ খায় না, এবং যারা এই বিয়ের একটা রজত জয়ন্তী উৎসব হচ্ছে, অ্যানিভার্সারি, সেখানে মদের বোতল আনবে না, যারা খায় অভ্যাস আছে, গিয়ে খুঁজতে হবে যে আছে কিনা। ভয়ঙ্কর ভুল। আচ্ছা, ওইভাবে বলে না, হুইস্কি টুইস্কি বলে না, তারা শুধু বলে আছে। এই ব্যাপারগুলো গল্পকার ভাবতে হবে। চমৎকার কথা। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? গল্প দুটিকে নিয়ে কারুর যদি কিছু বলার থাকে অনুগ্রহ করে একটু বলুন। না তো আমরা এরপরে একটু ছোট গল্পের পর্ব আছে। আচ্ছা, ধরে নিচ্ছি আর কেউ কিছু বলবেন না গল্প দুটিকে নিয়ে। আমি শেষ করবার আগে বলবো, শখ গল্পটি অনুগল্প হিসেবে বেশ ভালো লেগেছে। ওই যেটা বলার ছিল, যিনি আলোচনা করেছেন, মল্লিকা ব্যানার্জি, খুব সুন্দর আলোচনা করেছেন। উনি বলেই দিয়েছেন যে হুইল চেয়ার শব্দটি যদি একটু আড়ালে থাকতো তাহলে বোধহয় পাঠক হিসেবে আমাদের আরেকটু ভালো লাগতো, কারণ আমরা মনে হয় ধরেই ফেলছিলাম। তো আরেকটু যদি ছদ্মবেশে থাকতো কথাটি তাহলে আরেকটু ভালো লাগতো। আর দ্বিতীয় গল্প সারপ্রাইজ নিয়ে নতুন করে কিছু আমার অন্তত বলার নেই। তার কারণ হচ্ছে এত সুন্দর বিশ্লেষণ হয়েছে। অলোকদা বলেছেন, গৌরদা যেটি বললেন, এবং নীলাঞ্জন বাবু বলেছেন, প্রত্যেকেই অরুণ বাবু বলেছেন, একদম ঠিক ঠিক বলেছেন। আমার শুধু একটি আছে যে পাঠিকা বা হিসেবে আমার খুব একটা খিদে মেটেনি। তার কারণ এই গল্পটি আসলে, এই সারপ্রাইজটা আমার কাছে বিগ সারপ্রাইজ লাগেনি। মানে এই গল্পটি মানে গল্প স্টোরি লাইনটা একটু বহুল শ্রুত, এইটুকুই বলার ছিল। এবার আমি তপনদাকে অনুরোধ করব। তপনদা। ধন্যবাদ শুভশ্রী। তো আমরা এবারে ছোট গল্পের ইয়েতে চলে যাব। ছোট গল্পের সঞ্চালনায় থাকবেন শুভাশিস ঘোষ। আমি শুভাশিসকে অনুরোধ করব আসর সঞ্চালনার জন্য। শুভাশিস ঘোষ। হ্যাঁ, শুভ সন্ধ্যা। ফোন গল্পের আসরে আজকের এই বিশেষ অধিবেশনে আমাকে এই সঞ্চালনার দায়িত্ব দেওয়ার জন্য আসরের কর্ণধার তপনদাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসরের সাধারণ রীতি আসরের শুরুর প্রথমেই তপনদা বলে দিয়েছেন, ফলে সেক্ষেত্রে আর নতুন করে বিবৃত করার কোনো প্রয়োজন নেই। এই পর্বে দুটি ছোট গল্প আমরা শুনব। প্রথম গল্প, টিকটিকি জন্ম আসলেই সত্যমূলক।
এই গল্পটি পাঠ করবেন সুলতা বিশ্বাস এবং গল্পের মূল আলোচক হিসেবে আলোচনা করবেন অমিত মুখোপাধ্যায়। আমি এখন সরাসরি গল্পে চলে যেতে চাই। টিকটিকি জন্ম আসলেই সত্যমূলক এই গল্পের পাঠ করার জন্য সুলতা বিশ্বাসকে আমি অনুরোধ করব, আপনি পাঠ শুরু করুন। নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি। টিকটিকি জন্ম আসলেই সত্যমূলক। ঝুমুরের বাবা যে বাড়িটা তৈরি করেছিলেন তার চারদিকে বারান্দা, ঘর সাকুল্যে দুটো ঘরের মাঝে কোনো দরজা ছিল না। ঘরে একটা দরজা বাবার পছন্দ ছিল না, দুটো ঘরেই তাই দুটো করে দরজা রেখেছিলেন। অথচ কেবলমাত্র একটা দরজাতে তালা ঝোলানো যেত। যে দরজাটা ভেতর থেকে বন্ধ থাকতো সেটা বাসের ইমার্জেন্সি এক্সিটের মতো। সত্যিই যদি কখনো ওটা ব্যবহারের প্রয়োজন পড়ে তবে এত জিনিস সরাতে হবে যে বিপদ ততক্ষণে কাবু করে ফেলবে। কারণ সেগুলোর যা গঠনগত বৈশিষ্ট্য এবং ওজন একা মানুষের পক্ষে সরিয়ে দ্বার উন্মুক্ত করা অসম্ভব। তাই ধরেই নেওয়া যায় ঘরের ভেতর থাকাকালীন সমস্যা প্রায় হবে না ধরে নিয়েই অন্দরসজ্জা করা হয়েছে। ঝুমুর ভাবে এত জটিল ভাবনায় না গিয়ে দুটো ঘরের পার্টিশনে একটা দরজা রাখলেই অন্য ব্যবস্থার কথা ভাবতে হতো না। অন্যদিকে ছাদের বদলে টালির চাল, বাড়িটির নির্মাণ শৈলীর পরতে পরতে অস্বাভাবিকতার ছোঁয়া। বাবা ব্যক্তি স্বাধীনতাকে যেভাবে মর্যাদা দিতেন মাও সে পথ অনুসরণ করেছেন বলে ঝুমুরের প্রতীতি হয় না। বাবা নাকি সদা সচেষ্ট ছিলেন অন্যের ব্যক্তিগত পরিসরের গোপনীয়তা যেন যে কোনো পরিস্থিতিতে সুরক্ষিত থাকে। মা আবার উল্টো, তিনি ব্যক্তিগত পরিসরকে আঁটোসাঁটো করার মধ্যে দিয়ে অন্যকে সুরক্ষা দেওয়ার ভনিতা করেন। বাবার অকাল মৃত্যু যে স্বাভাবিক নয় সে বিষয়ে ভাষা ভাষা যেসব কথা ঝুমুরের কানে আসে তা সত্য উদ্ঘাটন আদৌ কখনো হবে কিনা ঝুমুর সে বিষয়েও সন্দিহান। ঝুমুর মায়ের সাথে আলোচনায় আগ্রহী ছিল, কিন্তু মা দুঃখকে জমিয়ে রেখেছেন, সযত্নে লালন করেন। লালিত দুঃখ কখনো অজানা প্রশ্নের উত্তর হাতে তুলে দেবে কিনা তার জন্য প্রতীক্ষা করতেও ঝুমুর ক্লান্ত বোধ করে। মাঝে মাঝে ঝুমুরের মনে হয় জমানো দুঃখ একদিন ফলদায়ী বৃক্ষ হবে, সেই প্রত্যাশায় মা দিন গুনছেন। অথচ ঝুমুর বিশ্বাস করে না মা তার জীবদ্দশায় ফল দেখার প্রত্যাশী। ঝুমুরের অনুসন্ধিৎসু মনে প্রশ্ন উঁকি দেয়, এমন বাড়ির নকশা কি বাবার মস্তিষ্ক প্রসূত, নাকি অন্যের ইচ্ছাকে তিনি কেবল রূপায়িত করেছিলেন? খোলা বারান্দাগুলো ঠিক কবে থেকে অচেনা রক্তের সম্পর্কহীন মানুষদের আশ্রয়স্থল হয়ে উঠেছে তা উজ্জ্বটেকেই মা কথা বলেন। মা বলেছিলেন ওই আশ্রয় নেওয়া মানুষদের ভেতর থেকে রোজ একজন টিকটিকি হয়ে যায়। তারপর সে ঘুরে বেড়ায় খেয়াল খুশি মতো কাঙ্ক্ষিত বস্তুর স্বাদ গ্রহণের অভিপ্সায়। কিন্তু সে উল্লম্ব দিকে উঠতে পারে না, দেওয়াল বেয়ে, গাছ বেয়ে কিংবা ছাদের সিলিং বেয়ে উল্টো চলতে অক্ষম। ওই একটা রাত তারা নিজেদের নিংড়ে দিয়ে লক্ষ্যমাত্রা ছুঁতে সক্ষম হয়। ভোরের আলো ফোটার প্রাক মুহূর্ত তার লেজ খসে পড়ে, কিন্তু তার মস্তিষ্ক তাকে জানান দেয় না যে খসে পড়া লেজের বদলে আবার নতুন লেজ গজাবে। সে ভয়ে হতাশায় দ্রুত পালাতে শুরু করে। মাটিতে বুক ঘষে কতদূর যেতে পারে সে তথ্য মায়ের কাছে নেই। ঝুমুরের খুব দেখতে ইচ্ছে করে সেই সব টিকটিকিদের যারা কেবল অনুভূমিকভাবে চলতে সক্ষম। অদেখাকে দেখা আর অজানাকে জানার ইচ্ছে নিয়ে রোজ উত্তরের ঘরে দিন কাটে ঝুমুরে। গভীর রাতে কতবার বারান্দায় এসে দাঁড়িয়েছে, কিন্তু সেই টিকটিকি দেখা মেলেনি। তবু দেওয়ালে কিংবা দূরে কোথাও
সরি, টিকটিকি টিকটিক আওয়াজ কানে এসেছে। অনেক সময় নিশুতি রাতে এমন ভাবে টিকটিকি ডেকে উঠেছে যে বুকের ভেতর কাঁপন ধরে গেছে। দিন কয়েক এভাবে চেষ্টা করার পর ঝুমু সিদ্ধান্ত নিয়েছিল আর সে মাটিতে হাঁটা টিকটিকিদের খোঁজ করবে না। মাটিতে দেখতে না পেলেও তাদের অস্তিত্ব অনুভব করতে পারত। যেসব নিশুতি রাতে ঘুম আসে না, বারান্দায় এসে দাঁড়ায়। অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা গাছপালা, বাড়িঘর, কলতলা, শৌচাগার, উঠোন, কাপড় মেলার দড়িসহ দিনের আলোর দেখা অসংখ্য আতিপাতি জিনিস টিকটিকির অস্তিত্বের মতো অনুভব করার চেষ্টা করে। অন্ধকার দেখতে দেখতে ঝুমুরের বহুবার মনে হয়েছে বাবাকে দেখা যায় না ঠিকই, তবু তিনি আছেন। ঝুমুর বুঝতে পারে বাবা যখন তার আশেপাশে এসে দাঁড়ায়, একটা মিষ্টি গন্ধ এসে নাকে ধাক্কা দেয়। তিনি দেখতে আসেন দুটো ঘরের স্বতন্ত্র নিজস্বতা বজায় আছে কি না, তার দূরদৃষ্টিকে কোথাও কোনো ফাঁক ফোকর থেকে গেছে কিনা। যদি তেমন কিছু নজরে আসে তৎক্ষণাৎ সেটা মেরামত করে দেন। বাবার মেরামতের কর্ম সম্পাদন হওয়ার সঙ্গে সঙ্গে ঝুমুর রহস্য উন্মোচনের সূত্র পেয়েও তা হারিয়ে ফেলে। নিজের জীবনে স্বাধীনতার বহর এত বেশি যে ঝুমুর তা উপভোগ করতে পারে না। এর মধ্যে মা একদিন বললেন এত দূর থেকে অফিসে যেতে তার খুব সমস্যা হয়, তাই শহরে একটা ফ্ল্যাট দেখেছেন, 2 BHK, 850 স্কোয়ার ফুট। ঝুমুর বোঝাতে চেয়েছিল এতদিনের অভ্যাস। মা উত্তরে বলেছিলেন, মানুষ অভ্যাস নিয়ে জন্মায় না, প্রয়োজনে অভ্যাস তৈরি করে। মায়ের কথা শোনার পর সেই রাতে উত্তর দিকের বারান্দায় ইজি চেয়ারে বসে নির্ঘুম রাত কাটিয়েছিল ঝুমুর। ঝুমুর নিজেও জানে অভ্যাসে কিভাবে অভ্যস্ত হতে হয়, তাই সেটা তার চিন্তার বিষয় ছিল না। সে ভেবেছিল বাবা যে বিশেষ ধরনের বাড়ি উত্তরাধিকার সূত্রে তাদেরকে দিয়ে গেছেন, সেটারও তো একটা নির্দিষ্ট কারণ রয়েছে। বাবা কি ফ্ল্যাটে গিয়ে ফাঁক ফোকর ভরাট করে দিতে পারবেন? মা যে সবকিছু চূড়ান্ত করার পর তাকে খবরটা জানিয়েছিল, ঝুমুর সেটা বুঝেছিল ফ্ল্যাটে ওঠার পর। প্রথম দিনই নিজেকে একটা শেকড় সহ উপড়ে আনা গাছ বলে মনে হলো। ঝুমুরদের ফ্ল্যাটটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। প্রমোটারকে বাড়তি কিছু টাকা দিয়ে আরো একটা সদর দরজা বানিয়ে নিয়েছে মা। পাঁচিল আর ড্রেন বাদ দিয়ে 3.5 ফুট লম্বা প্যাসেজ, অসংখ্য পায়খানার চেম্বার, তার উপর দিয়ে রাস্তা। মা বললেন, এই দিকটা আমাদের সদর। মূল সদর দরজার বাইরে কলিং বেলের সুইচ আছে, কিন্তু মায়ের তৈরি করা সদর দরজার বাইরে কোনো কলিং বেল নেই। 2 প্রান্তে 2টো ঘর, মাঝখানে ড্রয়িং, ঝুমুরের ঘরের পাশে কিচেন, মায়ের ঘরের পাশে টয়লেট। মায়ের ঘরের সাথেও অ্যাটাচ টয়লেট আছে। মায়ের ঘরের সামনে ব্যালকনি, সেখানে একটা কোলাপসেবল, প্রয়োজনে সেটাকেও সদর হিসাবে ব্যবহার করা যাবে। ঝুমুর বুঝলো এখানেও প্রয়োজনের অতিরিক্ত দরজা, অনেকটা সেই বাবার মডেল অনুসরণ করে। মা কি তবে বাবাকে এভাবে সম্মান জানাতে চায়, নাকি এটা প্রকৃতই মায়ের মডেল? নতুন পরিবেশে ধাতস্থ হওয়ার পাশাপাশি এমন একটা সন্দেহ মনের মধ্যে ক্রমশ বদ্ধমূল হচ্ছে। মায়ের সাথে ঝুমুরের একটা অলিখিত দূরত্ব আছে, দুজনের তরফ থেকে সেটা বজায় রাখার চেষ্টা করা হয়। অতিমারি ঝুমুরকে স্বাবলম্বী হতে শিখিয়েছে। বাবা মা দুজনেই যখন কোভিড আক্রান্ত হলেন, তাদেরকে হসপিটালাইজ করতে হয়েছিল। 1 মাস একাই থাকতে হয়েছিল তাকে। কাজের মাসি সকালে এসে খাবার করে দিয়ে চলে যেতেন, আবার আসতেন বিকালে, চলে যেতেন সন্ধ্যা হওয়ার আগে। 3 বছর আগের সেসব ঘটনা এখন আর ভালো করে মনে নেই ঝুমুরের। মাত্র 2 বছর 5 মাস বয়সে সে ভয়কে জয় করতে শিখেছিল। যেসব জিনিস সে দেখলে ডুকরে উঠত, যেসব জিনিসের সম্মুখীন হয়ে সে কাঁদত, অথবা এমন কিছু শব্দ ছিল যা শুনলে তার বুক কেঁপে উঠত,
একা সেসব দৃশ্যাবলী আর শব্দের সঙ্গে নিয়মিত থাকতে থাকতে সে একরকম পাথর হয়ে গিয়েছিল। 30 দিন তাকে বুঝিয়েছিল চিৎকার করে পরিতৃপ্তির পরেও তার লেজ খসে পড়ছে না দেখে সে কান্নায় ভেঙে পড়ল, কিন্তু সে কান্না মায়ের চুরির শব্দের মাঝে মুখ লুকোলো। শেষ। ধন্যবাদ সুলতা বিশ্বাসকে। তিনি পাঠ করলেন টিকটিকি জন্ম আসলেই সত্যমূলক। এই গল্পের মূল আলোচক হিসেবে আমি আহ্বান করব মাননীয় শ্রী অমিত মুখোপাধ্যায়কে। তিনি আলোচনা করবেন এই গল্পের। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার গলা শোনা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন বলুন। হ্যাঁ, টিকটিকি জন্ম আসলেই সত্যমূলক। গল্পটা আমাকে পড়তে দেওয়া হয়েছিল আগে, ফলে যে প্রথম শোনাই প্রতিক্রিয়া জানানো সেটার ব্যাপার নেই। খুব মন দিয়ে গল্পটা পড়লাম এবং পড়ার পরে আমার এরকম মনে হলো যে গল্পটাকে আরেকবার পাঠ দেওয়া দরকার। আমি আবার দ্বিতীয়বার গল্পটা পড়লাম। চারদিকে বাড়ির বারান্দা, সেটা একটা অস্বাভাবিকতা। দুটো করে দরজা, কিন্তু একটাতে তালা ঝোলানো যায়। আবার যে দরজা ভেতর থেকে বন্ধ সেটা এমার্জেন্সি এক্সিটের মতো, কিন্তু সেটাও আবার এমন আসবাব দিয়ে, ভারী আসবাব দিয়ে আটকানো যে কাজের সময় সেটা কোনো সুরাহা করবে না। তারপরে হঠাৎ করে ছাদের বদলে টালির চাল, এবং তারপরে মন্তব্য হচ্ছে পরতে পরতে অস্বাভাবিকতার ছোঁয়া। আচ্ছা, এই অবধি পড়লে পাঠকের মনে হবে যে মেয়ে যখন বাবার চরিত্রটা দেখছে, বাড়ি ঘরের মধ্যে তার পরিচয় খুঁজছে, তখন মা হয়তো তুলনামূলকভাবে স্বাভাবিক। কিন্তু যখন মায়ের প্রসঙ্গ আসছে তখন আমরা দেখছি যে বাবা অন্যের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত রাখার চেষ্টা করেন, অথচ মা কিন্তু অন্যকে সুরক্ষা দেবার ভনিতা করেন। এখান থেকে মায়ের অস্বাভাবিকতা শুরু হয়ে যাচ্ছে। এবং অতিরিক্ত দরজা তিনিও রাখছেন যখন ফ্ল্যাটে তিনি চলে যাচ্ছেন, এবং একটা নয়, দুটো নয়, 3টে সদরের ব্যবস্থা রাখছেন। তার ঘরের পাশে সেখানে টয়লেট, তারপরেও তার অ্যাটাচ টয়লেট রয়েছে। এবং বলা হয়েছে গল্পে যে মায়ের দুঃখ মা জমিয়ে রেখেছেন, কিন্তু মা দুঃখ জমিয়ে রেখেছেন তার কোনো রকমের কোনো উদাহরণ কিন্তু গল্পে কোথাও নেই। কারণ ফ্ল্যাটে তিনি চলে গেলেন যখন, মেয়েকে পর্যন্ত জানালেন না। মেয়ে গিয়ে জানলো যে এইরকম ব্যবস্থা, এবং সেখানে তিনি তার মতো করে তার সুবিধেটাই শুধু দেখেছেন, মেয়ের সুবিধেটুকুও দেখেননি। এখন প্রশ্ন হচ্ছে এই, গল্পটি পুরোটা পড়ার পরে একটা আভাস পাওয়া যায় যেটা একটা মনস্তাত্ত্বিক গল্প, এবং এর মধ্যে অবচেতনের প্রবেশ অনায়াসে ঘটেছে। যথেষ্ট জটিলতা আছে গল্পটিতে, এবং লেখক চেষ্টা করেছেন একটা এইরকম গল্প যিনি লেখেন তিনি সহজেই সাদামাটা যে প্রচলিত আমরা গল্প লিখি বা গোল গল্পের বাইরেও যে একটু উন্নত যে গল্পগুলো প্রচুর পরিমাণে চারদিকে আমরা দেখি সেরকম লিখতে পারেন। তা না হলে এই লেখা উনি লিখতেন না। কিন্তু এই লেখাটা তার পক্ষে এতটাই মানে বিষয়টাকে নাড়াচাড়া করার পক্ষে এতটাই তাড়াহুড়ো হয়েছে যে তিনি কিন্তু এই যে পরতে পরতে অস্বাভাবিকতা, সেটা বাড়িতে অস্বাভাবিকতা, বাবার ক্ষেত্রে অস্বাভাবিকতা, মায়ের ক্ষেত্রে অস্বাভাবিকতা, এবং শেষে সে বাবা মা কাউকে অনুকরণ না করলেও এবং সে কারুর জীবন দর্শনে প্রভাবিত না হলেও সে নিজে টিকটিকি হয়ে যাচ্ছে। এই জায়গাটুকু যে বলার মধ্যে কি হচ্ছে যে যেহেতু গল্পে প্রচুর পরস্পর বিরোধিতা এসে যাচ্ছে, বাবার চরিত্র এক জায়গায় আমরা দেখছি যে বাবার মৃত্যুটা অস্বাভাবিক, সেটা কি কারণ সেটা কানাঘুষো শুনছে কিন্তু মেয়ে জানতে পারছে না। গল্প কিন্তু তারও কোথাও উল্লেখ নেই। সেটা গল্পে বলা হচ্ছে যে বাবা কোভিডে হাসপাতালে ছিলেন, মারা গেছেন। সেখানে ন্যূনতম একটা উল্লেখ থাকবে তো যে কেন এত সন্দেহ তার মধ্যে রয়েছে। সেখানে কোভিডে তো অসংখ্য লোক মারা গেছেন হাসপাতালে। আচ্ছা, তারপরে মায়ের কোনো দুঃখের কোনো রকম বিবরণ কিন্তু নেই। এই মায়ের দুঃখ জমিয়ে রাখা সেটাও কিন্তু প্রতিষ্ঠা পেল না। আচ্ছা, এছাড়া গল্পে যে গল্পের চলন যেটা তার যে বিবরণী, সেখানেও কিন্তু একটু পরে পরে কিন্তু বিরোধাভাস এসে যাচ্ছে। সেটা কিরকম ভাবে আসছে যে ও ঠিক করলো যে ও টিকটিকিগুলোকে আর দেখবে না,
তারপরেই দেখা যাচ্ছে সে ঠিক রাত্রিবেলা সে বেরিয়ে যাচ্ছে, এবং তখন দেখা যাচ্ছে সে বাবাকেও উপস্থিতি টের পায় গন্ধের ইয়েতে। অথচ বাবার থেকে কোনো ফিডব্যাক নেই, এই গল্পে কোনো ফিডব্যাক তার কিন্তু নেই, মায়ের থেকেও কোনো ফিডব্যাক নেই। আচ্ছা, এই গল্পটা পড়তে গেলে অনেকেরই মনে হবে যে কাফকার যেন একটা ছায়া আছে, যেন আমাদের মনস্তাত্ত্বিক যে জটিলতার গল্প তার প্রভাব আছে, কিন্তু যোগসূত্রটা কোথায়? এই যে পাঠক পড়ে এই যে একটা গল্পের একটা যে প্রিন্সিপাল, একটা যে তার অ্যাক্সিস, সেই যে জায়গাটা, মূল বিষয় যেটা, তার মূল ভাবনাটা যেটাকে যেটা ঘিরে আবর্তিত হবে গল্পটা, যে এই যে টিকটিকি জন্ম, এই টিকটিকি জন্মের যে তাৎপর্য, সেই তাৎপর্যটা তো কোনো না কোনো আভাস ইঙ্গিতেও তো আসবে। এবং এবং শব্দ চয়ন, ভাষার মানে বাক্য গঠন, এই বাক্য গঠনও বারবার ধাক্কা খেতে হচ্ছে, এবং এই খুব চলতি ভাষার মধ্যে এসে যাচ্ছে প্রতীতি, অভিপ্সা, এইসব শব্দগুলো ধাক্কা দিচ্ছে। এবং এবং কখনো বাবাকে মাকে দেন ইত্যাদি বলা হচ্ছে, কখনো দেয় বলা হচ্ছে, কাজের মহিলাকে আবার সেই পাশাপাশি দেন বলা হচ্ছে। আমার গল্পটা দ্বিতীয়বার পাঠ করার পরে যেটা সবচেয়ে বিস্ময় জাগলো, যে গল্প কোভিড যেটা উনি বলছেন, কোভিডের সময় তার 2 বছর 5 মাস বয়স, তাহলে আমি ধরে নিতে পারি যে আরো 3 বছর পরে তার 5, 6, 7 এরকম বয়স হবে, বড় জোর। তার ওই রকম ছোট একটা মেয়ের পক্ষে বাবা মা চরিত্রের এইরকম যে অস্বাভাবিকতার এবং তার পরিবর্তনের এই ধারা কি ধরা এবং বিশ্লেষণ করা দুটোই সম্ভব? আর এছাড়া মানে এই মুহূর্তে ঝুমুর বাবাকে অস্বাভাবিক বলছে, পড়াই দেখাচ্ছে মায়ের রাতে প্রায়ই না ফেরার অস্বাভাবিকতা। কোভিডে মারা যাওয়া ছাড়া বাবার মৃত্যু সম্পর্কে আগেই বলেছি যে কোনো সন্দেহের ব্যাপার কিন্তু দেখানো হয়নি। সে নিজেও বাবা মা সঙ্গ পায় না, কারণ তারা কেবল ঝগড়া করে যখন বাড়িতে থাকে, এবং ছুটির দিনেও তারা বেরোয়। আশ্চর্য অস্বাভাবিক, মানে অস্বাভাবিক একটা মাত্রা থাকে যে ছুটির দিনেও তারা বেরোয়। এবং শেষে যখন দেখা যাচ্ছে হঠাৎ করে সে মেয়েটা টিকটিকি হয়ে গেল, তখন তার কান্নার শব্দ চুরির শব্দে, মায়ের চুরির শব্দে ঢাকা পড়ে যাচ্ছে। চুরির শব্দ কতটা হতে পারে, যেখানে একজনের কান্না একই বাড়িতে একই পাশাপাশি ঘরে সেই কান্নাটা চাপা পড়ে যেতে পারে। আমি আবার বলছি, এত সব কথা বলছি একটাই কারণে, এই গল্পটা কিন্তু অনেক সম্ভাবনা আছে, এটা কিন্তু আটপৌরে গল্প নয়। এই গল্পটা আমার মনে হয়েছে একটু বসে এটাকে ধরে লেখা দরকার, আরেকবার এর আরেকটু পরিসর দরকার, কারণ লেখাটার মধ্যে একটু তাড়াহুড়ো ছাপ আছে মনে হয়েছে, কিন্তু এই চেষ্টাটাকে আমি সম্মান করি। নমস্কার। ধন্যবাদ অমিত মুখোপাধ্যায়কে। তিনি চমৎকার আলোচনা করলেন এই গল্পটির। এখন শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব, যদি অন্য কারো কিছু বলার থাকে এই গল্পটি সম্পর্কে, সংক্ষেপে কিছু বলতে পারেন। আমি একটু বলতে চাই। হ্যাঁ বলুন, নিশ্চয়ই বলুন। সত্যজিৎ, এখন নয়। না, বিষয়টা হচ্ছে গল্পের কিছুটা অংশ তো পড়া হলো না, তার জন্যই এরকম মানে অস্বাভাবিক লাগছে আর কি। কিছুটা অংশ এইটাই শেষ ছিল, শেষটা এইটা ছিল, কিন্তু মাঝখানে তো কিছুটা অংশ পড়া হলো না। মানে ওই যে কোন জায়গাটাতে আমি বলি, ওই যে দেখে বলতে হবে একটু, আচ্ছা অনেকটা অংশ পড়া হয়নি আর কি। আচ্ছা ঠিক আছে, একটু পরে, হ্যাঁ একটু পরে অন্য কি বলে দেখি। আচ্ছা, অন্য কেউ যদি কিছু বলতে চান, যারা শ্রোতা ছিলেন, গল্প শুনলেন, এই গল্প সম্পর্কে তাদের যদি কিছু মতামত থাকে দিতে পারেন। আমি একটু বলতে চাই। নিশ্চয়ই বলবেন, বলুন। হ্যাঁ, অমিত বাবু তো অসাধারণ আলোচনা করলেন, সেটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু আমি গল্পটা সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে, গল্পে মানে কোনো দরকার ছাড়াই ভীষণ কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে। এই কঠিন শব্দগুলোর পরিবর্তে যদি একটু হালকা এবং চলতি শব্দ যদি একটু ব্যবহার করা হতো, গল্পটা অনেক বেশি গতি পেত। মানে গল্পে এত বেশি ভারী শব্দ ব্যবহার করা হয়েছে যে গল্পের থেকে শব্দের ওজন বেশি হয়ে গেছে। তো ব্যাস এইটুকুই। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আমার একটা কথা, সত্যমূলক শব্দটা কিন্তু ব্যবহার হয় না কখনো, আমি শুনিনি অন্তত। যাই হোক, এইটুকুই বললাম। বেশ,
আর কারো কিছু বলার আছে এই আলোচনাকে সমৃদ্ধ করার জন্য? যদি আর কেউ কিছু বলতে চান বলতে পারেন। সম্ভবত আর কেউ কিছু বলতে চাইছেন না। সেক্ষেত্রে আমরা দ্বিতীয় গল্পে চলে যাব। আজকের এই আসরের দ্বিতীয় ছোট গল্প মাউথ অর্গানের স্বরলিপি। গল্পটি পাঠ করবেন সানা দে এবং এই গল্পের ওপর মূল আলোচক হিসেবে আলোচনা করবেন নীলাঞ্জন চট্টোপাধ্যায়। আমি এখন গল্পটি উপস্থাপন করার জন্য সানা দেকে অনুরোধ করব, আপনি এই গল্পটি পাঠ করা শুরু করুন। নমস্কার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, অনেক ধন্যবাদ। গল্পটির নাম মাউথ অর্গানের স্বরলিপি। কিছু মুখ আছে ডাকে, সোনামাসির মুখটা এমন। সেই ডাকে শ্রাবণী আজ ফুলিয়া চলে গেল। ফিরতে রাত হবে, কিন্তু ছেলে বরের জন্য যে দুটো রান্না বান্না করে যাবে জো নেই। ফ্রিজটা সারতে দেওয়া, পরশু পাবে। সুতরাং যত রাগ স্বামীর ওপর। যাওয়ার আগে স্বামী শিবনাথকে বলে ওঠে, এই জন্য বলি একটু রান্না বান্না শেখো। উত্তর আসে, রান্না বান্না পারি তো। কি পারো? কেন উনুন থেকে ডাল নামাই না, চা করি না? চুপ করো। শ্রাবণী সজোরে ধমক কষায়। গজগজ করতে করতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, রুমাল দিয়ে ডলে ডলে মুখের বাড়তি পাউডার মোছে। তারপর মাথাটা একটু নামিয়ে সিঁথিতে সিঁদুর পড়তে পড়তে বলে, কোথাও যে একটু নিশ্চিন্তে বেরোবো, দুরাত গিয়ে থাকবো, তা যাগে শোনো, লালটুর মাকে বলা আছে রেঁধে দিয়ে যাবে। যদি সকাল সকাল আসে তো। কিন্তু শিবনাথের কানে তখন ওসব ঢোকে না। সে হঠাৎ অবাক হয়ে দেখে একটি তড়িঘড়ি বউ তার অপটু স্বামীকে এটা সেটা শোনাতে শোনাতে আয়নার সামনে একটু মুখ নিয়ে গিয়ে কি দারুণ যত্নে সিঁদুর পড়ছে। ওই সিঁদুরে কি যে লেগে আছে, মনে হতেই কেমন শিরশিরিয়ে ওঠে। বউটি তাড়া লাগায়, কি হলো শুনেছ? ও হ্যাঁ, ঠিক আছে। কি ঠিক আছে? না, ওই কি বলছিলে? বলছি লালটুর মাকে বলা আছে রেঁধে টেধে দিয়ে যাবে। যদি না আসে তবে দুটো ভাত ফুটিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা। শ্রাবণী আর দাঁড়ায় না, ব্যাগ নেয়, ছেলেকে চুমু খায়। লালটুর মার একটা ব্যবস্থা করে দিয়ে নিশ্চিন্তে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাস ধরে ফুলিয়া চলে যায়। তো লালটুর মা এলো না। বেলা 10টা, 10:30, না, বেলা 11টা নাগাদ স্বামী শিবনাথ রংচটা ওভেনটার সামনে এসে দাঁড়ালো। চাল নিল, জল নিল, ভালো করে ধুয়ে জলে চালে একসঙ্গে কুকারে বসালো। তারপর গ্যাস সিলিন্ডারের নবটা ওপর দিকে তুলে দিল নিচু হয়ে। নিয়ম কানুন যে কিছু জানে না তা নয়, রোজই দেখে, দু একবার করেওছে। শ্রাবণী পাশে দাঁড়িয়ে দেখিয়ে দেখিয়ে দিয়েছে, খুব সহজ। করার পরে বলেছে, এ মা, এ কে না পারে, একদম ইজি। তো আজ সেই ইজি জিনিসটা একা একা করতে গিয়ে যা হলো দেখে ছোট্ট ছেলে বাবু আঁতকে উঠল। ক্লাস 4, হাফ প্যান্ট, খালি গা, ভারী মিষ্টি দেখতে। শ্রাবণীর বিয়ের আগের পাকা গমের মতো রং পেয়েছে ছেলেটা। আর বাপের কথা পোড়া দুটো চোখ, চোখের পাতা উঠিয়ে অপলক তাকানো। খানিক চুপ থেকে বলল, বাপি, এ কি খাওয়া যাবে? কেন রে, কি হয়েছে? কেমন একটা দেখতে লাগছে না? কিরকম? কেমন যেন গলা গলা, জল জল, মোটা মোটা। বাপি গভীর মনোযোগ সহকারে আর একবার নিরীক্ষণ করলো। হাতা দিয়ে তুলে কাছে এনে দেখলো, আঙুল দিয়ে টিপলো, জিভে ঠেকালো, তারপর মাথা নেড়ে সম্মতি জানালো, ঠিকই, খাওয়াটা একটু শক্ত বটে। তাহলে এতগুলো খাবার তবে নষ্ট? শ্রাবণীকে লুকিয়ে চুরিয়ে কোথাও ফেলে দিতে হবে? শিবনাথ গরিব বাবা, ছোট হাত, অনেক চেষ্টা করেও সরকারি চাকরি অব্দি নাগাল পায়নি। এজন্য অবশ্য কখনো মেঘ করে, ঝড় ওঠে। শ্রাবণী হঠাৎই একদিন বলে ওঠে,
একটা যে চিমনি ফিমনি লাগাবো তারও পয়সা নেই। অথচ দেখো রুনু পিসি, পিঙ্কি, তোতাই, দাদা সবার রান্নাঘর কেমন টিপটপ সাজানো, কত ধনী। শুনে শিবনাথ আহত হয়, চুপ থাকে। অভিমান কখনো কথা বলতে দেয় না। এভাবে খানিক চুপ থেকে আসতে বলে, ধনী কারা জানো? যারা ভালো গান গায়, খেলে, লাইব্রেরি গিয়ে বইয়ের পাতা উল্টায়। কি হয় অমন গান গেয়ে, শুধু শুধু বই পড়ে? মন নরম হয়, সহজ হয়। আর নরমকে বেঁকানো যায়, ভাঙা যায় না। শ্রাবণী থেমে পড়ে, চোখ মোছে, মুখের সামনে কাপ ডিশ ধরে বলে, চা। এভাবে ফের এক ফালি আকাশ, তাতে ফোঁটা দু একটি তারা। শেষমেশ বাড়ির সামনের একটা লাগোয়া ঘরে ছোট্ট এক দোকান বানিয়ে কম্পিউটারের কাজ করে শিবনাথ। ডিটিপি, জেরক্স, অনলাইনের কাজ কোনো মতে চলে যায়। ছেলেকে শখ করে যে এটা ওটা কিছু কিনে দেবে পারে না। বাড়তি খরচ করা অসুবিধে, টান পড়ে। তবু বাজার থেকে আজ ফেরার পথে কিছু খাবার নিয়ে এলো। ভাবলো আবার যদি ভাত করতে গিয়ে নষ্ট হয়, বাবু যদি খেতে না পারে। যদিও এসব বাইরের খাবার শ্রাবণী একদম পছন্দ করে না, ছেলেকে কিছুতে খেতে দিতে চায় না, শুনলে খেপে যাবে। কিন্তু এছাড়া আর কি বা করার আছে এখন? ভাবতে ভাবতে সে টেবিলের ওপর ঢাকা দিয়ে রাখলো খাবারগুলো। রাখতে রাখতে দু এক মুহূর্ত চুপ। তারপর হঠাৎই বলে উঠল, আচ্ছা বাবু, তুই কি কোনোদিন না খেয়ে থেকেছিস? তার মানে? মানে কখনো কি না খেয়ে দেখেছিস কেমন লাগে? কখন? এই ধর দুপুরে, কিংবা রাতে, কিংবা একবেলা। বাবু ভ্রু কুঞ্চিত করে, না তো। আজ থাকবি তোর মা না আসা পর্যন্ত? কেন? এমনি একটা খেলা। কেমন লাগে দেখতাম। দেখ, তা আবার কেউ দেখে নাকি? সেই জন্যই তো আজ যখন রান্না বান্না কিছু হলোই না, চ না, কেমন লাগে একদিন দেখি। না পারলে কিছু নয়, খেয়ে নেবক্ষণ। খাবার তো আনাই আছে। কি রাজি? যদি পারিস তাহলে কিন্তু একটা দারুণ গিফট পাবি। গিফট? কি গিফট? তোর সেই প্রিয় মাউতর গান। সত্যি? ও কি মজা! ঠিক আছে, রাজি। বাবু অমনি আনন্দে লাফিয়ে উঠল। চোখের পর্দায় ফুটে উঠল অশোকনগর স্টেশনের একটা ছোট্ট ছায়া গাছের নিচে বসা এক ভবঘুরে লোক। লোকটার অসাধারণ মাউতর গান বাজানো, যন্ত্রটায় তোলা এক ভাটিয়ালি সুর, সুরটার জাদু, রোজকার বাঁধা জীবনটাকে হাত নেড়ে ডাক দিয়ে যাওয়া। অতএব শুরু হলো উপোস। বেলা 12টা নাগাদ বাপ ছেলে দুজনেই পরপর স্নান সেরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ালো, উঠোনের তারে ভেজা পোশাক নাড়ল। তারপর একজন লাগোয়া দোকান ঘরটায় ঢুকে কম্পিউটারটার সামনে একটা উচ্চ মাধ্যমিক স্কুলের দিয়ে যাওয়া প্রশ্নপত্র ডিটিপি করার কাজে, অন্যজন শোয়ার ঘরে খাটে বসে হোম টাস্ক করছে। মাঝে খোলা দরজা, যেন গায়ে রাখা হাত। দুজন দুজনকে ছুঁয়ে আছে, ছুঁয়ে থাকার মতো দেখতে পাচ্ছে। ক্রমশ বেলা গড়িয়ে দুপুর, চারধারে ভাত ঘুম। পাশের বাড়ির একটা লোক ছুটির দিনে ভালো মন্দ খেয়ে উঠে তৃপ্তির ঢেকুর তুলল। শোনা গেল একটা দেশলাই কাঠি দিয়ে মাংসের কুচি বের করছে দাঁতের ফাঁক থেকে। সামনের বাড়ির বউটি দোতলার বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে। দুপুরে খাবার পর এবার এক বাটি টক দই নিয়েছে। খেতে খেতে রাস্তা দিয়ে যাওয়া এক পড়শির সঙ্গে হেসে হেসে গল্প করছে। বাবুর দাঁতে দাঁত, পেট ঠোকা, খিদে কুকড়ে যাচ্ছে। বুকের ভেতরটা হঠাৎ কেমন খালি খালি লাগলো, গলা শুকিয়ে আসছে, জিভের উপরটা কেমন কষকষ, হাত পা ঠান্ডা। কৌটোয় অবশ্য কিছু বিস্কুট আসছে, বাজার থেকে আনা খাবারও। শিবনাথ উঠে এসে হঠাৎ জিজ্ঞেস করে, কিরে, কিছু দেব? বাবু ম্লান হাসল, না বলল। খা না, ছাড়, ছেড়ে দে সব। বাবু ফের ম্লান হাসল, মাথা নাড়ল। কিন্তু না, সময়টা যেন আর নড়ছে না। কোনো কোনো দিন কি লম্বা,
রাতের মতো, ফুরাতে চায় না, সকাল হয় না। তো বেলা পড়ে এলো, ঘড়িতে বিকেল 5:15। চারপাশে অনেকে ভাত ঘুম ছেড়ে উঠে পড়তে শুরু করেছে। উঠে কেউ ছাদের উপর শুকনো জামা কাপড় তুলতে এলো, কেউ হাই তুলল। পাশের বাড়ির বউটি কলের পাশের বাতাবি লেবু গাছটা থেকে একটা লেবু পেড়ে এনেছে, এনে ভালো করে মাখছে, খাবে। কেউ কেউ উঠে এবার চা জল খাবার নিয়ে বসেছে। বাবু সেই খাটের উপর জানলার ধারে, এখনো না খেয়ে, না আর পারছে না, হোম টাস্ক করছে না, বালিশে মাথা রেখে চুপ করে জানলার বাইরে তাকিয়ে আছে। গাটা হঠাৎ কেমন গুলিয়ে উঠল, চোখে অন্ধকার, তলপেটে অসহ্য একটা ব্যথা মুচড়ে মুচড়ে উঠছে। পাশের টেবিলটার ওপর বাবার কম দামি একটা মোবাইল। হঠাৎই হাত বাড়িয়ে মোবাইলটা টেনে নিল সে। তারপর চুপি চুপি মাকে ফোন করলো। হ্যালো মামুনি, তুমি কি এখন বাসে উঠেছ? ভেসে এলো, না না, এই তো সবে চা বিস্কুট খাচ্ছি। তোমার কি তাহলে আসতে এখনো অনেক দেরি? হ্যাঁ, তা তো হবেই। বাবুর চোখে জল, খানিক চুপ, বলল ও আচ্ছা, বলে ফোনটা কেটে দিল। এরপর রাত 6টা, 6:30, 7টা। দরজায় কোনো টোকা নেই, বারান্দাটায় কারো পায়ের শব্দ হয় না, মায়ের মুখে মাখা পাউডারটার মতো কোনো গন্ধ এসে লাগে না বাবুর নাকে। এভাবে সময়ের পর সময় কাটতে থাকে, বাড়তে থাকে, বাড়তে বাড়তে শেষমেশ রাত 8:15 মামনি ঢুকল। বাবু ঘুমিয়ে পড়েছে, খালি গা, শুকনো মুখ, ক্লান্ত। একটা সাদা পাশবালিশের ওপর ছোট্ট ডান পাটা তুলে দিয়ে পাশ ফিরে শোয়া, পাশে খোলা বই, খোলা খাতা। সব শুনে শ্রাবণী একেবারে ফেটে পড়ল। তুমি কি মানুষ? বলে জামা কাপড়ও ছাড়লো না, কোমরে আঁচল গুজে তাড়াতাড়ি আগে গ্যাস ধরালো, রান্না চাপালো। তারপর দ্রুত হাতে রান্না বান্না করতে করতে এ কথা সে কথা হাজার বকুনি। শিবনাথ চুপ, কম্পিউটারে কাজ করছে, কোনো উত্তর করলো না। রান্না শেষ হলে শুধু বাবুকে ওঠালো, পাশে বসালো, বসিয়ে বলল, নে এবার খেয়ে নে, খেয়ে ঘুমো, খালি পেটে স্বপ্ন আসে না, বলে খাইয়ে দাইয়ে মাথায় হাত বুলিয়ে সযত্নে ঘুম পাড়িয়ে দিল। বদলে পরদিন এক মাউথ অর্গান। তারপর কত বছর সেই বাবু এখন মস্ত ডাক্তার, ডাক্তার মৈত্র। দারুণ মাউথ অর্গান বাজায়, শুনে সবাই মুগ্ধ। কোনো ঘরোয়া অনুষ্ঠানে বা একটু সময় সুযোগ হলে অনেকেই যন্ত্রটির সুর শুনতে চায় তার কাছ থেকে। শোনার পর অবাক হয়, বলা বলি করে, এই কি আশ্চর্য বাজনা, কি করে এমন বাজায়। না, সেই বাবা আর নেই, খেলার মতো করেই একদিন বেলা শেষে মিলিয়ে গেছে। ঘরে শুধু মা, টিভি দেখে, ফটো মোছে, ছেলেকে বিয়ে দেবে বলে নানা দিক থেকে মেয়ের সন্ধান করে, রাধা গোবিন্দর জামা বানায়, কখনো আবার চুপ করে বসে থাকে, কবেকার সব দিনের কথা ভাবে। তারপর রাত হলে ঘরদোর গুছিয়ে ছেলের জন্য একা ঘরে অপেক্ষা করে। তো সেই ঘরেই একদিন গাড়ি করে ফিরছিল ডাক্তার, একটা প্রেস কনফারেন্সে গিয়েছিল। রাত 8:15-20, নিজেই ড্রাইভ করে ফিরছে, পাশে অল্প পরিচিতা এক মহিলা সাংবাদিক, শর্ট টপ, আঁটো জিন্স, চোখের পক্ষে দারুণ। হঠাৎই প্রশ্ন ছুড়ল মেয়েটি, আচ্ছা মৈত্র, আপনার বাবা কি খুব গরিব ছিলেন? কিছুই দিয়ে যেতে পারেননি আপনাকে? ডাক্তার সামনে তাকিয়ে কথাটা শুনে খানিক চুপ করে গেল, হয়তো মনে মনে কিছু ভাবছিল। চোখের পর্দায় কোনো একটি দিনের ঘটনা ফুটে উঠছিল। হ্যাঁ ঠিকই, তার বাবা গরিব ছিল, গরিব, রোগা, বিয়ে পাশ, কিন্তু তা নিয়ে কখনো দুঃখ প্রকাশ করত না, হা হুতাশ করত না। কম্পিউটারের সামনে বসে কাজ করতে করতে হঠাৎ হঠাৎ শুধু একটু মান্নাদের গান গেয়ে উঠত, শীষ দিয়ে কোনো সুর ভাজত। ছবিটা ভেসে উঠতেই ডাক্তার উত্তর করল, বাবাই তো দিয়েছে। তার মানে কি দিয়েছে? কি দেওয়ার কথা বলছেন? সেই মাউথর গান নাকি?
কথা শেষ হলো না। গাড়িটা হঠাৎ একটা উঁচু ব্রিজের উপর উঠে ব্রেক কষলো। উইন্ড স্ক্রিনে দেখা গেল ব্রিজটার ফুটপাথে একটা অভূত লোক পায়ের উপর পা বুলিয়ে শুয়ে আছে, কেমন নির্বিকার, চুপচাপ, ভারতবর্ষের মতো। ডাক্তার মৈত্র অমনি কেমন শিরশিরিয়ে উঠল, গা কেঁপে গেল, তলপেটে হঠাৎ কিসের একটা ব্যথা। সাংবাদিক উদ্বিগ্ন হলো, এ কি হয়েছে আপনার? উত্তর নেই। ডাক্তার রাইট মিরর দিয়ে দেখে গাড়ি ঘোরালো। অনেকটা পেছনে ফেলে আসা একটা 4 রাস্তার মোড়ে গিয়ে পৌঁছালো। সেখান থেকে কিছু খাবার কিনে আনলো প্যাকেটে করে। তারপর ফের চাঁদের আলো পড়া উঁচু ব্রিজটায় উঠে এসে ব্রেক কষে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে ফুটপাতে শোয়া মানুষটার কাছে গেল, গিয়ে তার গায়ে হাত রেখে বলল, শুনছো, ওঠো, খেয়ে ঘুমাও। বলে খাবারগুলো তার হাতে দিয়ে ফিরে এলো, স্টিয়ারিং ধরল। গাড়ি ফের ছুটছে। ফাঁকা রাস্তা, দুধারে সারাদিন রোদে পোড়া বাড়িগুলো ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। না, ব্যথাটা আর নেই। সাংবাদিক অবাক, কিসের ব্যথা ছিল এটা? ডাক্তার হাসলো, বলল, কে জানে, বাবার দেওয়া। সমাপ্ত। নমস্কার। ধন্যবাদ সানাদেকে। চমৎকার পাঠ করলেন এই গল্পটি বিভিন্ন জায়গায় যে সংলাপ এবং কথকের যে বর্ণনা, সেখানে যে নাটকীয়তা দাবি করে এই গল্পটি, সেই গল্পটির সাথে যথাযথ সদ্ব্যবহার করেছেন বলেই আমার মনে হয়। ফলে সেই জন্য আমি আরো একবার ধন্যবাদ জানাচ্ছি গল্পের পাঠিকা সানাদেকে। এখন এই গল্পের উপর মূল আলোচক হিসেবে আলোচনা করবেন নীলাঞ্জন চট্টোপাধ্যায়। গল্পকার নীলাঞ্জন চট্টোপাধ্যায়কে আমি অনুরোধ করব, আপনার আলোচনা শুরু করুন। সকলকে শুভ সন্ধ্যা। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। মাউথ অর্গানের স্বরলিপি গল্প হিসেবে একটা ভালো গল্প, এবং এটা এর ভাষা খুব ঝরঝরে, খুব সুখপাঠ্য গল্প। কিন্তু এই গল্পটা নিয়ে আমার মনে কয়েকটা প্রশ্ন এসেছে। প্রথম কথা হচ্ছে, ছেলেকে উপোসের যন্ত্রণা বোঝাবার জন্যে কোনো বাবা কি তার ছেলেকে সারাদিন উপোস করে রাখে? এটা একটা প্রশ্ন, এটা একটা অস্বাভাবিকতা। এটা গল্পকারের কাছে আমার প্রশ্ন। দ্বিতীয়ত, দ্বিতীয় পর্বে যখন অনেক বছর কেটে গেছে, যখন ওই ক্লাস 4-এ পড়া বাবু এখন স্বনামধন্য ডাক্তার মৈত্র, সেই ডাক্তারের সঙ্গে একজন সাংবাদিককে পাশে রাখা হয়েছে। সেই তো যুবতী একজন সাংবাদিক, তিনি শর্ট টপ এবং জিন্স পরে আছেন। তো তাকে কেন যে আনা হলো তার কোনো কারণ গল্পকার দেননি। তিনি কি কোনো লিফট চেয়েছেন ডক্টর মৈত্রের কাছে? সেটা আমরা জানতে পারি না। আমার মনে হয় এই চরিত্রটিকে আনা হয়েছে, সাংবাদিক চরিত্রটিকে আনা হয়েছে শুধুমাত্র কয়েকটি প্রশ্ন করার জন্য, যে প্রশ্নগুলো যেন কথা বলা পুতুলের মতো সাংবাদিকটি করে দিয়ে যায়। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে যে, আপনার বাবা খুব গরিব ছিলেন, তিনি কি আপনাকে কিছুই দিয়ে যেতে পারেননি? এই প্রশ্নটা হঠাৎ এখানে এলো কেন? কারণ তার আগে তো প্রেস কনফারেন্স হয়ে গেছে এবং সেখানে নিশ্চয়ই এইসব প্রশ্ন চলে এসেছে, ডাক্তার উত্তরও দিয়েছেন। তার সত্ত্বেও এই প্রশ্ন এখানে এলো কেন? দ্বিতীয়ত কথা হচ্ছে যে লোকটি ফুটপাতে শুয়ে আছে অভুক্ত অবস্থায়, যেন ভারতবর্ষের চিত্রকল্প যদি ফুটপাতে শুয়ে থাকা অভুক্ত মানুষ হয়, তাহলে সেটাই কি ভারতবর্ষের একমাত্র চিত্রকল্প কিংবা একমাত্র চিত্র? ভারতবর্ষে কি এতদিন ধরে, স্বাধীনতার পর এত বছর ধরে কোনো উন্নয়ন হয়নি? শুধুমাত্র ফুটপাতে শুয়ে থাকা মানুষই ভারতবর্ষ? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে, তলপেটে যে ওই লোকটিকে দেখে যে ডাক্তারের তলপেটে ব্যথা হয়েছে, এটা কিন্তু তিনি তার ভাবগতিক দেখে হয়তো বোঝা গেছে, কিন্তু তিনি মুখে কিছু প্রকাশ করেননি।
বরং তিনি নেবে গাড়ি থামিয়ে একটা দোকান থেকে খাবার কিনে ওই অভুক্ত মানুষটির হাতে দিয়ে এসেছেন, ভালো কাজই করেছেন। কিন্তু তারপর যে প্রশ্নটি সাংবাদিক করে যে কিসের ব্যথা ছিল ওটা, এটা আমার মনে হয় এটাও পূর্ব পরিকল্পিত একটা প্রশ্ন, শুধুমাত্র ডাক্তারকে এইটা বলানোর জন্যে যে ব্যথাটা বাবারই দেয়া। অর্থাৎ এই উপোসের যন্ত্রণা বাবার থেকে সে একদিন পেয়েছিল, এতদিন পরে ফুটপাতে অভুক্ত লোকটিকে দেখে আবার তার মনে পড়ল সেই উপোসের যন্ত্রণার কথা, সেই জন্যেই তলপেটে ব্যথা। এই সব কিছু থেকে আমার মনে হয় গল্পটি খুব সুখপাঠ্য, ঝরঝরে ভাষার গল্প লিখিত হলেও গল্পে কিছু ফাঁক থেকে গেছে এবং কিছু অস্বাভাবিকতা এসেছে দ্বিতীয় পর্বে, যেখানে ওই সাংবাদিক যুবতীটিকে আনা হয়েছে গল্পে হঠাৎই কোনো ভূমিকা না করে এবং তাকে দিয়ে এই প্রশ্ন করানো হয়েছে। আদারওয়াইজ গল্পটা ভালো লেগেছে, কিন্তু এই প্রশ্নগুলো আমার থেকেই গেল। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ। মূল আলোচক আলোচনা করলেন, চমৎকার এই গল্পটি সম্পর্কে বললেন। এখন শ্রোতারা যারা শুনলেন গল্পটি, তাদের মধ্যে থেকে যদি কেউ কিছু বলতে চান, এই আলোচনাকে আরো একটু সমৃদ্ধ করতে চান, তাহলে তারা আসবেন, সংক্ষেপে বলবেন। নমস্কার, আমি কি একটু দু একটা কথা বলবো এই গল্পটা সম্পর্কে? নিশ্চয়ই বলবেন, আপনার নাম বলুন, বলুন। আমি সানা দে, একটু আগে পাঠ করলাম গল্পটি। যখন গল্পটি আমার কাছে প্রথম পাঠালেন, এই গল্পটি পাঠ করতে গিয়ে একটি ছোট্ট শিশুর খিদের যে অসাধারণ বর্ণনা, এই বর্ণনা ওই পাশের বাড়ির, এমনি দিনে কিন্তু আমরা শুনতে পারি না, বাচ্চাটির পেটে খিদে বলেই পাশের বাড়ির ঢেকুরের শব্দটা কানে আসছে, বউটি যে টক দই খাচ্ছে সেটা দেখছে, অন্যদিন হয়তো দেখে না। এবং এই যে বর্ণনা একটা ছোট্ট শিশুর খিদের, এটা পড়তে গিয়ে মানে যে কোনো মানুষের চোখে জল এসে যাবে, মানে ঝরঝর করে জল এসে গিয়েছিল চোখ থেকে, এত সুন্দর লিখেছেন। পুরো গল্পটা অসাধারণ লিখেছেন লেখক। শুধু একটাই কথা আমার, শর্ট টপ আর আটো জিন্স বলেই বলছেন চোখের পক্ষে দারুণ। এই এত সুন্দর একটা গল্পে শুধু এই শব্দটা দিয়ে কেমন যেন গল্পের মান একটুখানি নেমে গেল বলে আমার মনে হয়। যে শর্ট টপ আটো জিন্স পরলেই কি সেই নারীর মন থাকে না, সেই নারী অনুভব করতে পারে না? তো এইখানটাতে আমার একটু আপত্তি থেকে গেল, কিন্তু গল্পটা অসাধারণ। আমি বলছি, আমাকে দুবার কাঁদিয়ে দিয়েছে এবং আজকে পাঠ করতে বসার আগে আমি খুব মন শক্ত করে পাঠ করতে বসেছি যে আজকে পড়তে পড়তে যদি আমার চোখে যেন জল না এসে যায়। তবুও মানে অসাধারণ অসাধারণ লেগেছে আমার গল্পটি। নমস্কার। ধন্যবাদ। আর কেউ যদি কিছু বলতে চান? আমি একটু বলি। আমি একটু ব্যাপারটা যেটা হয়েছে, গল্পটা নীলাঞ্জন ঠিকই বলেছেন, একবারে যথাযথ বলেছেন। দ্বিতীয় পর্বে যত কাণ্ড দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব অব্দি গল্পটা যথাযথ ছিল এবং গল্পটা ওখানেই শেষ হওয়া দরকার ছিল। তাতে করে নীলাঞ্জন যেটা বলেছেন, যে অসঙ্গতির কথা বলেছেন, সেগুলো আসতোই না। তো আমি কোন কোন জায়গায় অর্গানটা বেজেছে গল্পকার না জেনেই হয়তো বাজিয়েছেন এবং আমাদের পাঠকের মনের ভেতর সেটাও বেজেছে। সেই বাজাটা যে কেন গল্পকার শুনতে পেলেন না এবং থামতে পারলেন না, সেই কথাগুলো বলছি আমি। শ্রাবণী ফুলিয়া চলে গেল, এই কিছু মুখ আছে ডাকে, এই শব্দটার মধ্যেই যে একটি, এই সেন্টেন্সটার মধ্যেই যে একটা মাদকতা আছে, আমাকে জড়িয়ে নেয়। একটা অসম্ভব, মানে কি বলবো, মানে চমৎকার গদ্যকার তা লিখতে পারেন তিনি। কিছু মুখ আছে ডাকে, ব্যাস প্রথম লাইনই পাঠককে একবারে ভেতরে ঢুকিয়ে দেয়। তো এরপরে গল্পটা আস্তে আস্তে ওপেন হচ্ছে, শ্রাবণী চলে যাচ্ছে তার ফুলিয়া এবং একটি গরিব বাবা এবং প্রায় কিছু জানে না এরকম একজন বাবাকে ছেলেকে বাবার কাছে রেখে চলে যাচ্ছে। এইবারে ঘটনাগুলো ঘটছে, লালটুর মা রেঁধে দেবে এরকম একটা আশ্বাস ছিল, লালটুর মা আসছে না এবং সে চলে গেল। এইবারে যে ঘটনাগুলো ঘটলো, আস্তে আস্তে খিদে পাচ্ছে, আস্তে আস্তে ছেলেটাকে দেখানো হচ্ছে, ছেলেটার
আহ, শরীরে বাবা মা বসানো, এই ধরনের ঘটনা। এইবারে ছেলেটার সঙ্গে বাবার কথোপকথনে বাবা বলছে যে ধনী কে বলতো? ধনী হচ্ছে সেই যে গান গায়, যে খেলে, যে বই পড়ে। এই যে একটা একটা জায়গা, এটা আমাদের মাদকতা তৈরি করে। এবং তখন আমরা দেখতে পাই, মানে আমরা ওই বাবার ওই চোখ দিয়ে দেখি, শিবনাথের চোখ দিয়ে, নামটিও বড় চমৎকার, স্বামী শিবনাথ। খুব অর্ডিনারি, খুব সাধারণ, কিন্তু খুব মানবিক। এই শিবনাথ যে কিছু জানে না, এইরকম একটা লোক, গরিব কিন্তু কিছু জানে না, এবং সে মায়া কাড়ে শুধু এক ফালি আকাশ, দু একটি তারা। তো আমি বুঝতে পারছি এই এক ফালি আকাশ, তাতে দু একটা তারা, যেভাবে যে টোনে এইসব শব্দগুলো এসেছে, আমি তখনই বুঝতে পারলাম যে আসলে মাউথ অর্গান বাজছে, ভেতরে ভেতরে বেজে যাচ্ছে মাউথ অর্গান। তারপরে না খেয়ে থাকবি, খুব নরম করে বলে মাউথ অর্গান গিফটের কথা এখানে এসেছে। তারপরে এসেছে অশোকনগর স্টেশনের বাইরে অর্গান বাজানোর সেই লোকটার কথা। এগুলো তো বাজছে। এর সঙ্গে যখন খাওয়া হতে বেলা পড়ে এসছে, তখন পাশের বাড়ির ওই বাতাবি লেবুর আচারের মাখার যে শব্দ এবং গন্ধ, এটাও তো মাউথ অর্গান বাজছে। মাকে ফোন করছে, দেরি হচ্ছে, বাবুর চোখে জল আসছে, এই সমস্ত অনুষঙ্গগুলো এমন ভাবে এসেছে, এইগুলো প্রতি মুহূর্তে আমাদের মনে হচ্ছে আসলে গল্পের শরীর জুড়ে মাউথ অর্গান বাজতে শুরু করছে। আমি হয়তো সবগুলো মনে নেই, আমার বলতে পারছি না, কিন্তু আমরা যদি একটু মন দিয়ে পড়ি বা মন দিয়ে শুনি, দেখা যাবে গল্পের এই শেষ পর্বে এসে, আমি বলছি এটা শেষ পর্বে এসে কিন্তু মাউথ অর্গান বাজতে শুরু করেছে। আর দরকার নেই, আর এই পরবর্তী সেকেন্ড ফেজে যাবার দরকার নেই। গল্পকারকে আমি অনুরোধ করবো, আপনি গল্পটা এখানে থামান। আচ্ছা, গল্পটা পড়তে পড়তে যখন পড়া হচ্ছিল, তখন স্ক্রিনে ভেসে উঠলো, কে বললেন আমি খেয়াল করতে পারিনি, এই গল্পটা কি আগে পড়া হয়েছে? জানি না, আমারও মনে হলো যেন আগে পড়া হয়েছে। বা এরকম গল্প যদি দ্বিতীয়বার শুনি, আমার শুনতে কোনো আপত্তি নেই, আমার ভালো লেগেছে। কিন্তু ওই পর্যন্ত, ওই দ্বিতীয় পর্বে নীলাঞ্জন যেটা বললেন যথার্থ বলেছেন, ওটা একদম কেটে বাদ দিয়ে দেওয়ার অনুরোধ রাখছি আমি। এইটুকু। ধন্যবাদ গৌরদাকে। চমৎকার আলোচনা করে এই গল্পের যে আলোচনা, তাকে আরো সমৃদ্ধ করলেন, এই আসর সমৃদ্ধ হলো। এছাড়া আর যদি কেউ কিছু বলতে চান এই গল্প সম্পর্কে, বলতে পারেন। আচ্ছা, আমি গৌরদার কথাতে একটা কথা বলছি। গৌরদা যেমন বললেন যে এই গল্পটা মনে হচ্ছে আগে পড়া হয়েছে, এই কথাটা আমারও মনে হয়েছে যে এই গল্পটা আগে পড়া হয়েছে, এবং এই গল্পের গল্পকার যতদূর আমার মনে আছে সুব্রত ভৌমিক ছিলেন। তো আমার মনে হচ্ছে আমাদের আসরে এই গল্পটা কিন্তু এর আগে আমরা শুনেছি। বেশ, আর কেউ কিছু বলতে চান গল্প সম্পর্কে? আমি ধরে নেব আর কারো কিছু বোধহয় বলার নেই। আমি শেষ করার আগে কয়েকটি বাক্যে আজকের এই আসরের এই পর্ব শেষ করব। দুটি ছোট গল্প শুনলাম, প্রথম গল্প এবং দ্বিতীয় গল্প। গল্পের আখ্যান এবং বয়ানে দুটি গল্পেই কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো উল্লেখযোগ্য। ইতিমধ্যেই আলোচকরা খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন। প্রথম গল্পের ক্ষেত্রে আমরা দেখলাম যে রূপকের ব্যবহার করেছেন গল্পকার। প্রথম গল্প একেবারেই ওই খুব সরল রৈখিক বর্ণনামূলক কোনো গল্প নয়। মূল আলোচক বলার সময় কাফকার কথা তুলে এনেছেন। সেক্ষেত্রে হয়তো আমরা গল্প শুনতে শুনতে কারো কারো মনে নিশ্চয়ই দ্য মেটামরফোসিসের কথা হয়তো মনের কোণে ভেসেও উঠেছে, কিন্তু গল্পের মধ্যে যা প্রথম থেকে যে সমস্ত অসঙ্গতিগুলো ছিল সেটা গল্পকার চমৎকার ভাবে বলেছেন, ফলে আমি সেই আলোচনায় যাব না। গল্পটি অবশ্যই একটা মনস্তাত্ত্বিক সমস্যার, একটা মনস্তাত্ত্বিক গল্প, এবং সেই মনস্তাত্ত্বিক গল্প যে একটা শৈশবের যে সংকট, ঝুমুর নামে যে মেয়েটি, তার শৈশবের যে সংকট, সেই সংকট থেকে একটা উত্তরণের পথ খোঁজার চেষ্টা করেছেন গল্পকার। সেক্ষেত্রে অসঙ্গতিগুলো তো যেহেতু আলোচনা হয়েছে, আমি বারবার আর সে কথা বলছি না, উল্লেখ করছি না। ওই মূল যে চরিত্রটি ঝুমুর, তার বয়স সম্পর্কিত বিষয়, সেই বয়সে যে সমস্ত
যে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আসা সম্ভব কি অসম্ভব নয় সেগুলো আলোচনায় এসেছে। ফলে এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই একটা বলতে হবে যে সুন্দর একটা গল্পের সম্ভাবনা ছিল, ছোটখাটো বেশ কিছু বিচ্যুতির কারণে সেইটা হয়তো ঠিক জায়গায় পৌঁছতে পারলো না। এইটা হলো প্রথম গল্প। দ্বিতীয় গল্প যেটি ওই মাউথ অর্গানের স্বরলিপি আমরা শুনলাম, গল্পের আলোচকরাও চমৎকারভাবে সঠিকভাবে সঠিক জায়গাতে আলো ফেলেছেন। দুটি গল্পের এক জায়গায় এখানে আমরা মিল পেলাম, দুটি গল্পই কিন্তু শৈশবের কথা বলা আছে মূল কথা, এবং শৈশবের একটি সংকট, সেই সংকট থেকে উত্তরণের কথা বলার একটা বিষয় রয়ে যাচ্ছে। দ্বিতীয় গল্পটি কিন্তু প্রথম গল্পে যেমন রূপকের ব্যবহার করেছিলেন গল্পকার, দ্বিতীয় গল্পে আমরা দেখলাম একটা প্রতীকের ব্যবহার করছেন গল্পকার খুব চমৎকার ভাবে, যেটা গৌরদা খুব সুন্দর করে আমাদের সামনে বললেন আর কি, উপস্থাপন করলেন। মাউথ অর্গানটি একটি প্রতীক হিসাবে এসেছে এবং সেই মাউথ অর্গান প্রতীকটি হয়তো গল্পকার তিনি গল্পের শিরোনামে ব্যবহার করেছেন, গল্পের মধ্যে প্রতিটি লাইনে প্রতিটি বাক্যের মধ্যে হয়তো মাউথ অর্গানের সুর আমাদের কানে বেজেছে, কিন্তু গল্পকার হয়তো সচেতনভাবে সেটা হয়তো উল্লেখ করতে পারেননি, সেটা আলোচকরা যেভাবে উল্লেখ করেছেন। এই গল্পে মাউথ অর্গানের যে ব্যবহারটা সেটা আমি বললাম আর কি। এই গল্পেও আমরা দেখলাম যে সেই অর্থে প্রতীকের ব্যবহার থাকলেও চমৎকার ঝরঝরে গদ্য এবং সেই গদ্যের কয়েকটি জায়গায় বিশেষ বিশেষ কিছু শব্দবন্ধ এবং বাক্য এর আগে আলোচকরা আলোচনায় তুলেছেন। আরেকটি শব্দবন্ধ একটি বাক্য খুব চমৎকার লেগেছে আমার, এরকম বেশ কয়েকটি লেগেছে মনে থাকার মতো, অন্তত যারা পাঠক যারা গল্পটা পড়বেন দীর্ঘদিন তাই পাঠকের মনে বেশ কয়েকটি বাক্য থেকে যাবে। একটি বাক্য আমার মনে পড়ছে এই মুহূর্তে, যে নরম হলে বেঁকানো যায় কিন্তু ভাঙা যায় না। চমৎকার একটি বাক্য ব্যবহার করেছেন গল্পকার, এর আগেও কয়েকটি বাক্য ব্যবহার করেছেন গল্পকার। তার মধ্যে দিয়ে যে ওই যে শিক্ষা বাবা দিতে চাইলেন ছোট্ট বাবুকে, সেটা হচ্ছে ওই যে কষ্টের শিক্ষা, এই যে উপোস করে থাকার যে শিক্ষা বইয়ের পাতায় পাওয়া যায় না, জীবন থেকে গ্রহণ করতে হয়, এবং সেটা জীবন থেকে গ্রহণ করার জন্য কখনো কখনো অভিভাবকদের একটা ভূমিকা নিতে হয়। হয়তো সেই অভিভাবকের সেই ভূমিকা নেয়ার কারণেই বাবা যিনি চরিত্র রয়েছেন তিনি সেইটা করতে গিয়েছেন। হয়তো মনে হয়েছে আমাদের, যেমন মূল আলোচক বললেন, এতটা নিষ্ঠুর কি কোনো বাবার পক্ষে হওয়াটা সম্ভব, চমৎকার ভাবে তিনি উল্লেখ করেছেন। আবার যদি আমরা গল্পটা ঠিকঠাক মতো শুনে থাকি তাহলে দেখব যে বাবা প্রাথমিকভাবে এটি খেলার ছলেই ছেলেকে প্রস্তাব দিয়েছিলেন যে এই খেলাটা কি খেলবো আমরা। ছেলে কিন্তু গিফটের লোভে সেই খেলাতে রাজি হয়েছিল। পরে যখন কয়েক ঘন্টা পরে যখন খিদের জ্বালায় ছেলে বুঝতে পারছেন বাবা যে সহ্য করতে পারছে না, বাবা কিন্তু বারবার প্রস্তাব দিয়েছিলেন ছেড়ে দে এই খেলা, আমরা ছেড়ে দিই, চলে আয় আমরা খেয়ে নিই। কিন্তু বাবুও সেই সময় হয়তো একদিকে হতে পারে তার ওই গিফট উপহার পাওয়ার একটা হাতছানি রয়েছে, অন্যদিকে হতে পারে যে সত্যি এই কষ্ট সহ্য করার যে বিষয়টা, যে শিক্ষাটা বাবা দিতে চাইছেন, তার অবচেতন মনে সেটা কাজ করেছে কিনা আমরা জানি না, গল্পকারও বলেননি, আমরাও বুঝতে পারিনি, হয়তো সেইটা কাজ করেছিল। ফলে সেই যে শিক্ষা, সেই শিক্ষাটা তার পরবর্তী জীবনে কোথায় কোন জায়গায় কাজে লেগেছে সেটা আমরা দেখতে পেলাম আর কি। ফলে দুটি গল্পের ক্ষেত্রে বৈশিষ্ট্যগতভাবে কিছু মিল থাকলেও আবার বেশ কিছু অমিল রয়েছে। দুটি গল্পই স্বতন্ত্র গল্প, দুটি গল্প যে দুজন পাঠিকা পাঠ করলেন, চমৎকার পাঠ করেছেন, তার জন্য তাদের ধন্যবাদ। এবং আলোচকরা তো অসাধারণ আলোচনা করে এই আসরকে সমৃদ্ধ করলেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই আসরের আবার পূর্ব দায়িত্ব আমি ফিরিয়ে দিচ্ছি আসরের কর্ণধার
তপনদাকে, মাননীয় শ্রী তপন রায়চৌধুরীকে। ধন্যবাদ। আচ্ছা, এই দ্বিতীয় গল্পটা নিয়ে আমার একটা খালি ছোট প্রশ্ন আছে, আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, বলুন বলুন। হ্যাঁ, আচ্ছা, আপনারা সবাই বিস্তারিত আলোচনা করেছেন, আর নতুন কিছু বলার নেই। অবশ্যই এই গল্পটা বেশ ভালো গল্প, এবং শুরুর দিকটা যে ওই খিদের বর্ণনা বাচ্চাটার সঙ্গে অসাধারণ, খুবই ভালো লেগেছে, খুব মুন্সিয়ানা লেখকের বোঝাই যাচ্ছে। কিন্তু আমার একটা জায়গায় একটু খটকা আছে, যেটা নিয়ে আমার হয়তো বোঝারও ভুল হতে পারে। আমার এই গল্পর টাইম লাইনটা নিয়ে একটা প্রশ্ন আছে, এটা লেখক নিশ্চয়ই বলবেন। যেটা হচ্ছে, যেহেতু দ্বিতীয় পর্বে যে শেষ অংশটা, যেটা নিয়ে অনেকে আপত্তিও তুলেছেন, যখন দেখছি এই বাচ্চাটা একজন প্রথিতযশা ডাক্তার হয়ে গেছে, এবার আমি যদি মনে করি এই গল্পটা আজকের দিনে লেখা হয়েছে, এখনকার লেখা গল্প, তাহলে একটা বাঙালি ছেলে তার ডাক্তার হতে যে সময়টা লাগে, যে টোটাল যে সময়টা লাগে, এবং কষার বান হতে যে সময়টুকু লাগে, যে সে যেহেতু গাড়ি চালিয়েও যাচ্ছে, তো আমি ধরে নিতেই পারি সে ডাক্তারি এবং তার ডাক্তারির যে উচ্চশিক্ষা সেইটুকুও সম্পন্ন করেছে। এইটা যদি হয়, তাহলে তার ছোটবেলায় 10 বছর বয়স যখন তার, বা ধরে নিচ্ছি ক্লাস 4-এ পড়ে, তখন সে যে অঞ্চলে থাকে সেই অঞ্চলে মোবাইল ফোন কি এতটা সহজভাবে মানুষের কাছে পৌঁছেছিল? এটা আমার বোঝার ভুল হতে পারে। এই টাইম লাইনে আমার একটু অসঙ্গতি মনে হয়েছে, তবে এটা যদি ভুল হয়ে থাকে গল্পকার দয়া করে আমাকে একটু ধরিয়ে দেবেন। আর দ্বিতীয় হচ্ছে, এই প্রথম গল্পটা আমার যেটুকু মনে হয়েছে, প্রথম গল্পটি অনেকেই বলেছেন, আমার একটু গল্পটা অসম্পূর্ণ লাগলো, যে কোনো কারণেই হোক জানি না। গল্পটা যদি পাঠ করতে পারি, গল্পকার নিশ্চয়ই আসবেন, তার কাছ থেকে আমি গল্পটা চেয়ে নেবো। আমার গল্পটা কিছু কিছু জায়গা খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং শব্দের ব্যবহার নিয়ে অনেকের আপত্তি আছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা গল্পকার সচেতন ভাবে করেছেন। যেমন উলম্ব, আনুভূমিক, টিকটিকি চলা, এই জিনিসগুলো খুব অভিনব লেগেছে, এবং আমার মনে হচ্ছে এই সচেতনতা যে গল্পকার অনেক যত্ন নিয়ে লিখেছেন, এই গল্পটা যদি পড়তে পাই, এটা গল্পকার কাছে অনুরোধ। আর একজন বোধহয় বললেন, আমি জানি না, তিনি বললেন যে সত্যমূলক ব্যবহার করা যায় কিনা, তবে সবিনয়ে বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই লিখেছিলেন এই নাটকটি সত্যমূলক। এইটুকুনি বলার আমার। ধন্যবাদ। ধন্যবাদ দুজন সঞ্চালককে এবং আলোচকদের। আমি এবারে সরাসরি গল্পকারদের কাছে চলে যাব। প্রথম অনুগল্প পড়া হয়েছে সমীরণ সরকার, গল্পটা ছিল শখ, গল্পটার নাম ছিল শখ। এই গল্পটি লিখেছেন তন্নি চ্যাটার্জি। তন্নি চ্যাটার্জি প্রথম আমাদের এই অনুষ্ঠানে অনুগল্প পড়লেন আর কি। তো তন্নি চ্যাটার্জির সংক্ষিপ্ত একটু পরিচয় দিয়ে নিই। জীবন আর যাপনের মাঝে একটা সংকট তৈরি হয়, সেই সংকট কাটিয়ে ওঠার নাম বোধহয় অস্তিত্ব। লেখক তার লেখার মধ্যে দিয়েই অস্তিত্ব গড়ে তুলতে থাকেন। তন্নি চ্যাটার্জির জন্ম দক্ষিণ কলকাতায় হলেও বড় হয়ে ওঠা মফস্বলে। বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা, মূলত ফেসবুক থেকে লেখালেখির জগতে প্রবেশ, কয়েকটি শারদীয়া সংখ্যায় লেখা প্রকাশিত হয়েছে, একটি নামী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত বেশ কিছু গল্প সংকলনেও গল্প প্রকাশ পেয়েছে। লেখালেখি করলেও পাঠক হিসেবে নিজেকে ভাবতে বেশি ভালো লাগে। তন্নি চ্যাটার্জিকে প্রশ্ন, আজকে দুরকম প্রশ্ন আছে, ছোট গল্পকারদের একরকম, অনুগল্পকারদের একরকম। অনুগল্পের ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসীমা আপনার মতে মোটামুটি কত হলে ঠিক হয় এবং কেন? তন্নি চ্যাটার্জি, একটু যদি বলেন। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই ফোন গল্পের আসরের সম্পাদক তপন দাকে ধন্যবাদ জানাবো আমার গল্পটা এখানে পাঠ করানোর জন্য। এবারে এবং যিনি পাঠ করেছেন তাকেও অনেক ধন্যবাদ। যারা আলোচনা করেছেন আমার গল্পটি নিয়ে তাদেরও অনেক অনেক ধন্যবাদ। বেশ একটা কঠিন প্রশ্ন দিয়েছেন আমাকে। তো অনুগল্পের তো মানে আমার মনে হয় না এরকম কোনো নিয়ম আছে বলে, হ্যাঁ, কোনো সাহিত্যের কোনো পরিসরেই কোনো নিয়ম থাকে বলে মনে হয় না। তো যাই হোক,
অনুগল্প সাধারণত মানে 500 শব্দেরও হতে পারে, 300, 350। এবার আমরা যারা লিখছি তারা তো কোনো সাহিত্য পত্রিকা বা কোনো সম্পাদকের চাহিদা অনুযায়ী লিখছি। এবার সেখানে আমার মনে হয় বিষয়ভিত্তিক ব্যাপারটাও চলে আসে, যেখানে যেমন আমার যে গল্পটা, সত্যিকারের কথা, গল্পটা এর থেকে বেশি শব্দ ব্যবহার করা যেত না গল্পে। আমার গল্পটি 200 শব্দের গল্প, এর থেকে বেশি শব্দ ব্যবহার করা গেলে গল্পটি সেখানেই নষ্ট হয়ে যেত। তো আমার মনে হয় বিষয়টা অনেকখানি নির্ভর করে একটি অনুগল্পের শব্দ সংখ্যার ওপর। ধন্যবাদ তন্নি চ্যাটার্জি। পরের গল্প সারপ্রাইজ গল্প। এই গল্পের লেখক হচ্ছেন রবীন বসু। রবীন বসু কোনো কারণে আজকে অনুষ্ঠানে ঢুকতে পারেননি, তো আমাকে মেসেজ করে পাঠিয়েছেন তার বক্তব্য এবং তার পরিচিতি একটু দিয়ে নিচ্ছি, খুব সংক্ষিপ্ত পরিচিতি। জন্ম 1958, কলেজে পড়ার সময় থেকেই লেখালেখি শুরু। 12টি কবিতা গ্রন্থ ছাড়া লেখকের 2টি উপন্যাস এবং 5টি গল্পগ্রন্থ আছে। গল্পের জন্য পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার জেলার সেরা গল্পকার 1987, মহাশ্বেতা দেবী স্মৃতি পুরস্কার 2018, ধ্বজাধারী স্মৃতি পুরস্কার 2018, প্রভাত কুমার সরকার স্মৃতি পুরস্কার 2019, অভিজয়ন্তিকা স্মৃতি সম্মাননা 2024। উনি যে এটা পাঠিয়েছেন আমাকে, যে বক্তব্যটা, যে অনুগল্পের ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসীমা আপনার মতে মোটামুটি কত হলে ঠিকঠাক হয় এবং কেন, তার উত্তরে লিখেছেন, দেখুন, গল্প হোক বা অনুগল্পের সঠিক শব্দ সংখ্যা বা আয়তন লেখকের নিজস্ব অধিকার। গল্প বুননে বা চরিত্রায়নে কতটা পরিসর লাগবে তা একান্তভাবে লেখকের আয়ত্তে, এর উপর ফরমান জারি করা যায় না। আপনারা অনেকেই জানেন পৃথিবীর ক্ষুদ্রতম গল্পটি লিখেছেন মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে। গল্পটি মাত্র 6টি শব্দের, যার বাংলা অনুবাদ এমন: বিক্রির জন্য শিশুর জুতো ব্যবহৃত নয়। অর্থাৎ বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল, কিন্তু সে বাচ্চাটি পৃথিবীর আলোই দেখেনি। আরেকটি ক্ষুদ্রতম গল্প যেটিকে লিখেছেন ফ্রেডরিক ব্রাউন, এটিকে ভূতের গল্প বা ফ্ল্যাশ ফিকশন বলা হচ্ছে, যা ভাষান্তরে দাঁড়ায় পৃথিবীর সর্বশেষ মানুষটি একাকী একটি ঘরে বসে আছেন, হঠাৎ কে যেন তার দরজায় নক করল। আসলে ব্যঞ্জনা গল্পের সাংকেতিকতার চমকে যা পাঠককে অভিভূত করে এবং ভাবায়, সেটাই সার্থক অনুগল্প। তো আকার বা শব্দ সংখ্যা যাই হোক, তা 3 থেকে 300 হতে পারে, আবার 500। আমার ব্যক্তিগত অভিমত, ওই 500 শব্দের মধ্যেই লেখককে ম্যাজিক দেখাতে হবে। তার বেশি আয়তনের গল্প হলে তখন অন্যভাবে সংজ্ঞায়িত করতে হবে। এটা হচ্ছে ওনার বক্তব্য। এবার আমি আসছি ছোট গল্পের ক্ষেত্রে। ছোট গল্পের ক্ষেত্রে প্রথম ছোট গল্প যেটা পড়া হয়েছে সেটা হচ্ছে টিকটিকি জন্ম আসলেই সত্যমূলক, পড়েছেন সুলতা বিশ্বাস। এই গল্পটির লেখক হচ্ছেন সত্যজিৎ ঘোষ। সত্যজিৎ ঘোষের একটু বলার ছিল, আমি ওকে বলবো। তো তার আগে সত্যজিতের একটু পরিচয় দিয়ে নিই, সংক্ষেপে পরিচয় দিয়ে নিই। সত্যজিৎ ঘোষ জন্ম 1980 সালের 14ই জুলাই উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়ার পুরা গ্রামে। বর্তমানে বারাসতের বাসিন্দা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য এবং সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর। বর্তমানে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগে কর্মরত। ছোট গল্প প্রিয় বিষয় হলেও কবিতা লেখেন। কবিতা রচনার জন্য পোয়েটস ফাউন্ডেশন কর্তৃক 3 বার রৌপ্য পদক লাভ করেছেন। 2023 সালে গল্পমেলা আয়োজিত রেখায় 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 লেখায় অনুগল্প প্রতিযোগিতায় 2য় পুরস্কার লাভ করেন। 2022 সালে রামকৃষ্ণ মিশন আয়োজিত কবিতা প্রতিযোগিতায় 5ম পুরস্কার পেয়েছেন। 1998 সালে আকাশবাণী আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন।
সম্পাদিত পত্রিকা নাবিকি, লিটল ম্যাগাজিনের পাশাপাশি বিভিন্ন দৈনিকের রবিবারের পাতায় গল্প প্রকাশিত হয়েছে। আমি সত্যজিৎকে বলবো যে যে প্রশ্নটা ছোট গল্পকে করা হয়েছে, ছোট গল্প যারা যে দুজন লিখেছেন তাদেরকে করা হচ্ছে, ছোট গল্প এবং বড় গল্প এরকম দুটো বিভাগে গল্পকে ফেলা কি যুক্তিসঙ্গত? যদি তাই হয় তবে তেমন কোনো সীমারেখা আছে কি শব্দ সংখ্যার বিচারে, এবং থাকলে মোটামুটি সেটা কত? সত্যজিৎকে আমি বলবো কিছু বলার জন্য। হ্যালো, হ্যাঁ, শুভ সন্ধ্যা। প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা বিষয় খুব বলার দরকার, যেটা হলো আমার গল্পের কিছুটা অংশ পড়া হয়নি। মানে কি কারণে হয়নি আমি সেটা বুঝতে পারিনি, এবং অস্বাভাবিকতা এবং গল্পের অসঙ্গতি নিয়ে সমালোচকরা যা কিছু আলোচনা করলেন, আমার মনে হয় ওই অংশটা পড়া হলে এই পর্যায়ে পৌঁছতো না বিষয়টা। এখন কি হয়েছে ঠিক আমি সেটা বুঝতে পারছি না, আমার নিজের বোধগম্য হচ্ছে না যে কেন ওই অংশটা বাদ গেল। আর সেটার বিষয়ে একটা আমি বলতে পারি, এটা সত্যজিৎ তোমার প্রকাশিত গল্প? হ্যাঁ, আমার প্রকাশিত গল্প। তাহলে একটা কাজ করলে ভালো হয়, তুমি গল্পটা যেটা তুমি আমাকে আরেকবার পাঠাও, এই গল্পটা গ্রুপে দিয়ে দেবো। গ্রুপে দিয়ে দিলে তাহলে বিভিন্ন জন সেইটা দেখবে এবং তার প্রতিক্রিয়া দেবে। আমি সেই প্রতিক্রিয়াটাও আমি এতে গ্রুপে দিয়ে দেবো। এইটা একটা সলিউশন হতে পারে। এবার ওই প্রশ্নের উত্তরটা যদি তুমি বলো। হ্যাঁ, প্রশ্নের উত্তরটা আমার যেটা বলার সেটা হচ্ছে যে গল্পের শব্দ সংখ্যার কথা মাথায় রেখে আমি ব্যক্তিগতভাবে কখনো গল্প লেখার কথা ভাবি না। এখন গল্প লিখতে লিখতে যেখানে গিয়ে শেষ হয় সেখানেই দাঁড়িয়ে পড়ি আর কি। তো এই ছোট গল্প আর বড় গল্প এইভাবে আমি নিজে কখনো ভাবিনি। একটা বিষয়কে তার প্রয়োজন অনুযায়ী যতটা শব্দ ব্যবহার করার দরকার পড়ে সেই পর্যন্তই আমি গল্পটাকে টেনে নিয়ে যাই। ধন্যবাদ সত্যজিৎ। এই প্রশ্নটা আসছে এরকম ভাবে যে বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতেই ছোট গল্প বড় গল্প এরকম দুটো বিভাগ এরকম ভাবে থাকে। ছোট গল্প বড় গল্প, সেইখানে ছোট গল্প বড় গল্পের কিভাবে সেই বিচারটা হচ্ছে, এই কারণেই এই প্রশ্নটা হচ্ছে যে ছোট গল্প বড় গল্প এরকম কোনো ডিমার্কেশন করা উচিত কিনা বা করা যায় কিনা, করলে শব্দ সংখ্যার বিচারে সেটা কিরকম দাঁড়াতে পারে। তো আমি এবারে শেষ গল্পকারের কাছে যাব। অনেকেই করে ফেলেছেন, আমার নিজেরই খেয়াল নেই, অথচ খুব ভালো লাগছে এই কারণে যে প্রথম অমিত মুখোপাধ্যায় এটা এখানে মেসেজ করে বলেছেন যে গল্পটা এখানে শোনা হয়েছে। তারপরে সুজাতা কর, সে আবার নামটাও বলে দিয়েছে। তখন নামটা না বললেই বোধহয় তখন ভালো হতো আর কি, শুধু এইটুকু বললেই ভালো হতো যে এখানে এই গল্পটা শোনা হয়েছে বা পড়া হয়েছে এইরকম আর কি। তো যাই হোক, এই গল্পের গল্পকার হচ্ছেন সুব্রত ভৌমিক। সুব্রত ভৌমিক খুব সংক্ষিপ্ত একটা পরিচিতি আমি দিয়ে নিচ্ছি। জন্ম 19 নভেম্বর 1965 বনগাঁয়। ছোট গল্প, অনুগল্প, উপন্যাস চর্চার বিষয়। সঙ্গীতপ্রিয় ও পেশায় শিক্ষক সুব্রতর ছোট গল্পের বই 3টি, পর্ণা আজ বেরোবে, অন্তর ছিপে ওঠে না এবং ভালোবাসার গল্প। আর অনুগল্পের বই 2টি, অনুগল্প সংগ্রহ ও অনুগল্প সংগ্রহ 2য় খণ্ড। আমার একই প্রশ্ন সুব্রত ভৌমিককে থাকলো। সুব্রত ভৌমিক, আপনি কিছু বলুন। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রথম বলি যে এই গল্পটি তো এখানে পড়া হয়নি বলেই আমি জানি। এই গল্পটি কথামালা একটা পুরস্কার পেয়েছিল, সেখানে এটা প্রকাশ করেছিল সম্ভবত, আমার যা স্মৃতিতে আসছে আর কি। আমারও তাই মনে হয় যে এখানে পড়া থাকলে আমার সেটা একটা মনে থাকতো। তাহলে যাই হোক, তাহলে সেইভাবেই হয়েছে ব্যাপারটা। ঠিক আছে। তপনদা, আমি বলছি, আমি তো মানে লাস্ট 5 বছর ধরে প্রতিটা অনুষ্ঠানে আছি। তো এই গল্পটা এই আসরে পড়া, মানে আমাদের ফোন গল্পের আসরে এই গল্পটা এর আগে পড়া হয়েছে। তো সেটা খুব পরিষ্কার আমার মনে আছে। আমি নামটা লেখকের এই জন্য বললাম, আমি বুঝতে পারছিলাম না যে
এমন তো নয় যে আমার তো পুরো লাইন ওয়াইজ গল্পটা মনে নেই। আমি এই জন্যই ভাবছিলাম যে এমন তো নয় যে ওনার গল্পটাকে নিয়ে অন্য কেউ আবার এই গল্পটা লিখলো, তো এই জন্যই আমি নামটা বলেছিলাম, কিন্তু এই গল্পটা আমাদের আসরে পড়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলতে চাই, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি আমি অন্য কোনো গল্পের আসরে যোগ দিই না, কারণ আমি এই মাধ্যমটাকে তত পছন্দ করি না বলে। আপনি আছেন বলেই আমি সাধারণত এইটাতে যোগ দিই এবং উৎসাহিত হই। আমি যদি এই গল্পটা শুনে থাকি এবং সেটা আমার স্পষ্ট মনে আছে, সেটা অন্য কোথাও তো শোনার সুযোগ নেই এই পর্যন্ত। এটা একটা ভীষণ একটা অদ্ভুত কোয়েশ্চেন দাঁড়িয়ে গেল আমার কাছে যে আমি 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 বলি, হ্যাঁ, আমি এখানে একটাই গল্প আমার পড়া হয়েছিল, সেটা অনুগল্প একটা। আমি ছোট গল্প এই প্রথম হলো। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হচ্ছে। তাহলে একটাই পড়া হয়েছিল, সেটা অনুগল্প, আমি পড়িনি আর। তাহলে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কেউ কেউ পড়েছে তো এটা আপনাকে রেকর্ড দেখতে হবে। আচ্ছা বলুন, আপনি বলুন। আচ্ছা, নমস্কার, অনেক ধন্যবাদ ফোন গল্পর আসরকে, যিনি আমার গল্পটি ধারণ পাঠ করলেন তাকেও, তার কাছে কৃতজ্ঞতা জানাই মাননীয় আলোচক ও সমস্ত দূরের শ্রোতা বন্ধুদের। জরুরি একটা প্রশ্ন তুলেছেন ফোন গল্প আসরের প্রাণপুরুষ মাননীয় তপন রায়চৌধুরী। আমি বড় গল্প ও ছোট গল্প এই বিভাজনের পক্ষে, কারণ আমরা উপস্থিত দেখতে পাই দৈনিক সংবাদপত্রগুলোয় গল্পের শব্দসীমা 1600, কোথাও 1800, এই অনলাইন ফোন গল্পেরও আছে 1500। আবার ধরুন দেশ, কথা সাহিত্য ইত্যাদি পত্রিকায় গল্পের শব্দসীমা কম বেশি 5000। তাহলে প্রশ্ন, এই গল্পগুলির ভিন্নতা কি শুধুমাত্র শব্দসীমায়, নাকি এর আলাদা বৈশিষ্ট্য আছে? আমি মনে করি আছে। একজন একদিনের অতিথি আর একজন রাতটা থেকে যায়, দুজনকেই দরজা খুলে দেয় পাঠক। আমার মনে হয় ছোট গল্প এক ছিপ ফেলে মাছ ধরার মতো, একমুখী, বিস্তার কম, গদ্যটিকে এলো হলে চলে না, যেন টর্চের আলো ফেলতে ফেলতে যাওয়া এক আবছা পথ। যতটুকু সেই বিকিরণ ততটুকু গল্প বা তার শব্দসীমা ছড়ায়। একটাই মাছ ওঠে, তার জন্য ফাতনা লাগে, চার লাগে, সুতো ছাড়তে হয়। ফাতনা ডুবলেই একটা সার্থক গল্প উঠে আসে জলটা থেকে। আমার অভিজ্ঞতায় এইরকম গল্পের শব্দসীমা হতে পারে 2600। আর বড় গল্প হলো জাল ফেলে মাছ ধরার মতো। সেই জাল বুনতে হয়, পর্ব লাগে, কন্টেন্ট, গদ্য, প্রকাশ, বিস্তার আলাদা, চরিত্র অঙ্কন, বিশ্লেষণ, বিষয়ান্তর, কল্পনা, এগুলো সবই সময় পায়। জালটি একটু বড় করে ফেলতে হয়, সেই জালে কি কি এবং কিরকম মাছ উঠলো তা দেখে গল্পটি মূল্যায়ন হতে পারে। তবে জালটিকে গুটিয়ে আনতে হয়, আর তাতে সময় তো লাগবেই। এগুলোকে বড় গল্প বলতে পারে। আমার মতে এর শব্দসীমা হতে পারে 4500। এইটুকুই আর কি। ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ সুব্রত ভৌমিক, খুব চমৎকার বলেছেন, নানা রকম উদাহরণ দিয়ে খুব সুন্দর বলেছেন। আমি শেষে সত্যজিৎকে বলবো যে আপনি গল্পটা আরেকবার দিয়ে দিন আমাকে, দিয়ে আমি সেটা তাহলে গ্রুপে ওটা পোস্ট করে দেবো, তারপরে যে যেরকম। আচ্ছা, আমার একটা কথা বলার আছে সত্যজিৎ বাবুকে। আমি কিন্তু গল্পটা মানে যেমনটি পেয়েছি তেমনটাই পড়েছি। হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু কিভাবে মিসিং হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না মাঝখান থেকে। কিন্তু আমি যেটা পাঠিয়েছিলাম আমি পরে চেক করে দেখলাম সেখানে কিন্তু ঠিক আছে, কিন্তু কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। আমি গল্পটা আমার আরেকবার পাঠিয়ে দেবেন। এমন হতে পারে যে সত্যজিৎ হয়তো যেখান থেকে তুলেছে সেইখানে হয়তো কিছু মিসিং ব্যাপার হয়ে গেছে, যার জন্যে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার তৈরি হয়েছে। তো যাই হোক, সত্যজিৎ তুমি গল্পটা যখন তুমি দেখো কোন জায়গায় কি রয়েছে, আমি গল্পটা পোস্ট করে দেবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর কে কিছু বলবেন নাকি? কেউ বলতে চাইছিলেন বা কিছু? আচ্ছা, তো যে আমরা তাহলে আজকে এইখানেই শেষ করছি। আজকে মোটামুটি 1-1.5 ঘন্টার একটু বেশি সময়, মোটামুটি আমরা ঠিক সময় শেষ করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি। আলোচক, গল্পকার, গল্প পাঠক সকলকে জানাই
আমার শুভেচ্ছা, আন্তরিক প্রীতি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।